রাতে মুগ্ধ আরিশ আর ওর বিয়ের ছবিটা নিয়ে বসে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। সে তো চায়নি এমন কিছু। সে চায়নি আরিশের থেকে আলাদা হতে, সে চায়নি সমাজে ডিভোর্সি পরিচিয়ে থাকতে। সবও তো তার ভাগ্যের পরিহাস। জীবনে আমরা যাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করি, সেই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেই জন্য হয়তো কেউ বলেছিল, জীবনে যাকে ভালোবাসো তাকে পেতেই হবে, এমন কথা নেই। যদি সে তোমার না হতে চায়, যদি কেঁদেও তুমি তাকে না পাও, তবে তাকে হেসে মুক্তি দেও। সকালে মুগ্ধ যখন আরিশ সাইমা তার অপর সাইডে দেখে, তখন সে তাদের থেকে আড়ালে যাওয়ার জন্য পিছালেই সাইমা তাকে দেখে ফেলে। সাইমা মুগ্ধকে দেখে একটা বাঁকা হাসি দিয়ে মুগ্ধের দিকে আগায়। মুগ্ধ সাইমাকে আসতে দেখে দাঁড়িয়ে যায়, কারণ ও ভালো করেই জানে এখন আরও যেতে পারবে না। সাইমা মুগ্ধের কাছে এসে দাঁড়ায়, তারপর বলে, সাইমা, আরে আপু তুই এখানে? মুগ্ধ, হ্যাঁ কলেজে যাচ্ছি। সায়মা, বাব্বা ডিভোর্সের মাত্র 1 সপ্তাহ হলো, এর মধ্যেই রাস্তায় বেরোচ্ছিস? লজ্জা শরম করে না নাকি রে? মুগ্ধ, কেন আমার লজ্জা করবে কেন? কেউ যদি ডিভোর্সের 4 দিনের মাথায় বিয়ে করতে পারে, তো আমি কেন রাস্তায় বেরোতে পারবো না? কোনো আইনে আমার জানামতে তো লেখা নেই যে ডিভোর্সি মেয়ে রাস্তায় বের হতে পারবে না। সাইমা, উফফ, এখনো তোর এত দেমাগ আসে কোথা থেকে? যাই হোক, আমি আর আরিশ বিয়ে করে ফেলেছি। মুগ্ধ, হ্যাঁ জানি। অন্যের স্বামীকে কেড়ে নিয়ে তাকে বিয়ে করে ফেলা কত সুখের, তা তোকে না দেখলে জানতাম না। সাইমা, তুই কি আমাকে অপমান করছিস? মুগ্ধ, মান অপমান বোধ আছে তোর, তা তো জানতাম না। এনিওয়ে আমার দেরি হচ্ছে, সো এক্সকিউজ মি। বলেই মুগ্ধ সোজা হাঁটা দিল কলেজের পথে, আর সাইমা ওখানে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, সাইমা, তোর লাইফ আমি হেল করে দেব মুগ্ধ। যেমন করে সাদাফ, আরিশের কাছে তোকে নিচু করেছি, এবার তোর ফুল লাইফ নষ্ট করে দেব আমি। তখন দেখব কই থাকে এই বড় বড় কথা আর এটিটিউড। সাইমা আবার আরিশের কাছে ব্যাক করল। আরিশ এতক্ষণ ফোনে কথা বলছিল দেখে খেয়াল করেনি সাইমা তার পাশে নেই বা মুগ্ধকেও দেখেনি। সাইমাকে আসতে দেখে আরিশ বলে, আরিশ, কই গেছিলে? সাইমা, ওই একটি সামনে গেছিলাম, চলো ভিতরে চলো। আরিশ, আচ্ছা চলো। মুগ্ধ মাঝপথে আসতেই সাদিয়ার সাথে দেখা হয়। নিজেকে নরমাল করে সাদিয়ার সাথে গল্প করতে করতে কলেজে যায়। কলেজে আজকে ক্লাস নেই, সবাই অনুষ্ঠানের জন্য বিজি। সবাই কোনো না কোনো কিছু একটাতে নাম দিচ্ছে। সাদিয়া মুগ্ধকে বলছিল নাম দিতে, কিন্তু মুগ্ধ কোনো কিছুতে নাম দেবে না, তার এসব ভালো লাগে না। তাই সাদিয়াও আর জোর করেনি। মুগ্ধ আর সাদিয়া বেশ কিছু সময় কাটিয়ে চলে আসে বাসায়। বাসায় আসার পথে আজকেও কিছু মহিলার বাজ কথার শিকার হয়েছে সে। তবুও মুখ বুজে সেসব শুনে চলে এসেছে। বাসায় এসে নিজের রুমে বসে রইল মুগ্ধ। আজকে খেতেও যায়নি নিচে। রুহি এসে অনেকবার ডাক দিলেও মুগ্ধ বলছে তার শরীর ভালো না, তাই সে পড়ে খাবে। এখন রাত হয়ে গেছে, মুগ্ধ তার রুমেই আছে। কেন জানি তার বিষাক্ত মনে হচ্ছে। এমন একটা জীবন তার কি প্রাপ্য ছিল? সাইমা আরিশের আলমারি, লোকার সব খুঁজে হাঁপিয়ে গেছে, কিন্তু ফাইলগুলো পাচ্ছে না। সাইমা ভেবে পাচ্ছে না ফাইলগুলো গেল কোথায়। মুগ্ধ তো এই আলমারিতেই সব রাখত। তাহলে সব আছে, কিন্তু ওই ফাইল দুটো কই? সাইমা, বুঝতে পারছি না, ঘরে সব আছে, শুধু ফাইল দুটোই উদাও।
আচ্ছা, ফাইলগুলো মুগ্ধ নিয়ে যায়নি তো? কিন্তু ও কি করে নেবে? আইনত ও তো মুগ্ধের স্ত্রী নয়। তাহলে গেল কই ফাইলগুলো? সায়মা আবার সবকিছু হন্যে হয়ে খুঁজতে লাগল। কি খুঁজতেছ সায়মা? হঠাৎ পিছন থেকে কথাটা শুজে ভেবাচেকা খেয়ে গেল সায়মা। পিছনে ফিরে দেখে আরিশ দরজায় দাঁড়ানো। আরিশ রুমে ঢুকে দেখে আলমারির সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সায়মার কাছে এসে বলে, আরিশ, এভাবে কি খুঁজতেছ বলো তো? সব এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সায়মা, ওই আসলে আমার কানের দুল খুঁজে পাচ্ছি না। আরিশ, সামান্য একটা দুলের জন্য ঘরপুলা লন্ড বন্ড করে দিছ আল্লাহ। সায়মা, ওটা তুমি আমাকে দিয়েছিলে আরিশ। কিন্তু কোথায় যে গেল দুলটা খুঁজেই পাচ্ছি না। এক কানের দুল আছে আর কানে দুল খুঁজে পাচ্ছি না। আরিশ ওর পকেট থেকে দুল বের করে সায়মার সামনে ধরল। আরিশ, দুলটা গাড়িতে পড়েছিল। এই নেও, এই সামান্য জিনিস নিয়ে হাইপার হবার কিছু নেই। এই অবস্থায় রিল্যাক্স থাকা লাগে তুমি জানো না? সায়মা আরিশকে জড়িয়ে ধরে বলে। সায়মা, হ্যাঁ জানি তো। গাধা কথাকার। আমি কি এই দুলটার জন্য পাগল হয়েছি নাকি? আমি তো যেই জিনিস দরকার সেটা খুঁজতেছিলাম। না, কালকে মায়ের সাথে কথা বলতে হবে। আরিশ, চলো ডিনার করে নেই। সায়মা, চলো। রাতে মেহের বাসায় এসে ফ্রেশ হয়ে আসলে রুহি মেহেরকে বলে, রুহি, শুনো পাখি আজ দুপুর থেকে না খাওয়া। আমি অনেকবার ডেকেছি কিন্তু বলছে শরীর খারাপ তাই খাবে না। আমার না ঠিক মনে হচ্ছে না, তুমি একটু দেখো না। মেহের, তুমি আমাকে একটা কল করব না যে ও এখনো না খাওয়া? আচ্ছা, তুমি খাবার রেডি করো, আমি দেখছি ওর কি হয়েছে। মেহের মুগ্ধের রুমে এসে দেখে মুগ্ধ ঘুম সোফায়। পাশে আরিশের আর ওর বিয়ের ফটো ফ্রেম। মেহের মুগ্ধের পাশে বসে মুগ্ধের মাথায় হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোকে শক্ত হতে হবে। আরিশের মতো ছেলে তোকে কোনোদিন ডিজার্ভ করে না। আরিশ কাজকে হীরা ভেবে আপন করেছে। এর ফল তো ওকে ভোগ করতেই হবে। আর কেউ না জানুক, আমি জানি মিস সালমার মেয়ে ঠিক তার মতোই হয়েছে, তার চেয়ে 2 গুণ ভয়ঙ্কর হয়েছে। তোকে আমি সায়মার আশেপাশেও আর যেতে দেব না। আমি জানি ও অত পেতে বসে আছে তোর ক্ষতি করার জন্য। প্রপার্টির 50% এর জন্য এসব করছে। ওই প্রপার্টি তারা কোনোদিন পাবে না, একমাত্র মা জানত যে অগুলা সে কোথায় রেখেছে। আমারটা খুব সহজে হাতালেও তোর ভাগেরটা তারা কোনোদিন পাবে না। মেহের মুগ্ধকে কোলে নিয়ে খাটে শুয়ে দিল। মেয়েটা একদম মায়ের মতো চাপা স্বভাবের হয়েছে। মাও কোনোদিন তার কষ্টের কথাগুলো কাউকে বলতো না। মেহের যখন 2 বছর তখন মুগ্ধ মায়ের পেটে। বাবা সেই অবস্থাতেও মাকে মারত। মা মুখ বুজে সব সহ্য করত। মেহের তখন ছোট তাই বুঝত না। এরপর মুগ্ধ হল, কিন্তু বাবার অত্যাচার কমার বদলে বাড়তে লাগল। রোজ মাকে মারত আর মা চুপ করে সহ্য করত। রাতে নামাজে বসে মা কাঁদত। মায়ের অ্যাক্সিডেন্টে এর 1 সপ্তাহ আগে বাবা মায়ের সাথে হঠাৎ করে স্বাভাবিক হয়ে গেল। এর পরের সপ্তাহেই আমাকে বাসায় নিজের কাছে রেখে মাকে মুগ্ধকে নিয়ে পাঠালো নানুবাড়ি। নানুবাসা থেকে আসার পথে সারা জীবনের মতো হারিয়ে গেল মা। আল্লাহ হয়তো আমার জন্য বোনটাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু সেই বোনটাকে ভালো রাখতে পারলাম না। মাকে দেওয়া ওয়াদা রাখতে পারলাম না। সব সময় মা বলতো মেহেরকে যে আমার কিছু হয়ে গেলে তুই তোর বোনকে আগলে রাখবি। সেই বোনকে সঠিক সময় আগলে রাখতে পারলাম না।
যখন তার জীবনটা ওই মহিলা আর তার মেয়ে নষ্ট করে দিল তারপর আগলে নিলাম। নিজেকে অনেক অপরাধী লাগে, কিন্তু এখন আমার বোনের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না আমি। মেহের কথাগুলো বলে মুগ্ধের কপালে একটা চুমু দিয়ে চলে আসে। রুহি মেহেরকে আসতে দেখে জিজ্ঞেস করে মুগ্ধের কথা। মেহের বলে, এখন ঘুমাচ্ছে, ওর রুমে খাবার রেখে আসো। ঘুম যখন ভাঙবে তখন খেয়ে নেবে। রুহি মেহেরের কথা মতো খাবার মুগ্ধের রুকে দিয়ে আসে। সকালে হতেই সাইমা তার মাকে কল লাগায়। আরিশ ঘুমিয়ে আছে, এই সুযোগে কথা বলে নিতে হবে। সাইমা, হ্যালো মা। সালমা, হুম বল। সাইমা, মা আমি পুরা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও ফাইল দুটো পাইনি। সালমা, কি আশ্চর্য কথা, বাড়ি থেকে ফাইলগুলো গেল কই? সাইমা, বুঝতে পারছি না মা। তার উপর কাল আরিশের কাছে ধরা খেতে খেতে বেঁচেছি। সালমা, মানে? সাইমা, আরে কাল যখন ফাইল খুঁজতেছিলাম তখন আরিশ বাসায় এসে আমাকে এভাবে খুঁজতে দেখে জিজ্ঞেস করছিল আমি কি খুঁজতেছি। তখন একটা বাহানা দিয়ে দিয়েছি। সালমা, আচ্ছা শোন, কিছুদিন তুই ফাইল খোঁজা বন্ধ রাখো। আর শোন, খুব সাবধানে চলবি বুঝলি। খুব তাড়াতাড়ি এই বাচ্চার কাহিনী শেষ করব। ততদিন একটি ম্যানেজ কর। সাইমা, আচ্ছা। এখন রাখি, আরিশ উঠে যাবে এখনই। সালমা, আচ্ছা। মুগ্ধ সকালে আজকে উঠতে দেরি হয়ে গেছে। আড়মোড়া দিয়ে উঠে দেখে পাশে টেবিলে খাবার রাখা আর সে বিছানায়। মুগ্ধ বুঝতে পারব মেহের এসে তাকে শুইয়ে দিয়ে গেছে। মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে নেয়। আজকে কলেজে যাবে না, কোনো ক্লাস যেহেতু নেই, যাওয়ার দরকার নেই। মুগ্ধ নিচে চলে যায় নাস্তা করার জন্য। মেহের টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে, রুহি ফল কেটে প্লেটে রাখছে। কাজের মেয়ে নাস্তা সাজিয়ে দিচ্ছে। মুগ্ধ এসে বসেই রুহিকে বলল, মুগ্ধ, ভাবিপু আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খেতে দেও। রুহি, কেন, আজকেও না খেয়েই থাক। তোর যে ক্ষুধা বলতে কিছু আছে তা তো জানা ছিল না আমার। মুগ্ধ, সরি, আর না খেয়ে এরকম করব না। রুহি, হুম, এই নে নাস্তা। রুহি মুগ্ধকে পরাটা, মুরগির মাংস প্লেটে দিল। মুগ্ধ ক্ষুধা পেটে থাকায় গবগব করে খেতে লাগল। মেহের, তোর কলেজের অনুষ্ঠানে চিফ গেস্টকে জানিস? মুগ্ধ, না তো। কে? মেহের, আমি আর আরিশ। মুগ্ধ, আরিশ। মেহের, হুম, একটু আগেই তোদের প্রিন্সিপাল মেইল করল ইনভিটেশন কার্ড আমাকে, সেখানে দেখলাম। মুগ্ধ, তাহলে আমি যাচ্ছি না কাল। মেহের, কেন? আরিশ আসবে বলে। আরিশ আসুক, যা করুক, তুই যাবি না কেন? ওর সাথে তোর সব শেষ বুঝলি। সো কাল তুই যাচ্ছিস, সেটা ফাইনাল। মুগ্ধ, আচ্ছা। মেহের, চল তোকে কলেজে দিয়ে আসি। মুগ্ধ, না, আজকে যাব না। মেহের, আচ্ছা তাহলে আমি অফিসে গেলাম, সাবধানে থেকো তোমরা। রুহি, মুগ্ধ, তুমিও সাবধানে যেও। মেহের অফিসে বসে কাজ করছে, তখন ওর ফোনে কল আসে। মেহের ল্যাপটপের দিকে তাকিয়ে কল রিসিভ করে। অপাশ থেকে একজন অচেনা বলে উঠে, অচেনা, আপনার বোনের সামনে খুব বিপদ, পারলে তাকে বাঁচিয়ে নেন। ছাড়বে না ওকে, ওরা ছাড়বে না। মেহের কথাটা শুনে চমকে গেল। মেহের প্রতি উত্তরে কিছু বলবে তার আগেই কলটা কেটে গেল। মেহের আবার নাম্বারটাতে ট্রাই করলে নাম্বার বন্ধ দেখায়। মেহের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কে কিসের বিপদের কথা বলল? কিসের বিপদ? অপারেশন থিয়েটারের বাহিরে এক কোণে দাঁড়িয়ে আছে মেহের।
চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে উপরের লাল বাতিটার দিকে। কখন লাল বাতিটা বন্ধ হবে আর ডাক্তার বের হয়ে তার চড়ুই পাখির খবর দেবে। রুহি সাদিয়ার কাঁধে মাথা দিয়ে বসে আছে। চোখ মুখ ফুলে গেছে তিনজনেরই। সাদাফ বসে আছে চেয়ারে। না চাইতেও অচেতন মনে বারবার মুগ্ধের জন্য ভয় লাগছে। মেয়েটাকে সে ভালোমতো চেনেও না, অথচ তাও কত কষ্ট লাগছে। একটু পর নার্স বেরিয়ে আসলো থিয়েটার থেকে। নার্সকে আসতে দেখে মেহের সাদাফ এগিয়ে গেল নার্সের কাছে। মেহের, নার্স আমার বোন। নার্স, দেখুন আমাদের বি+ রক্ত লাগবে, কিন্তু এই রক্ত আমাদের ব্লাড ব্যাংকে নেই। আপনাদের মধ্য যারে বি+ সে রক্ত দিন। পেশেন্টের অনেক রক্তক্ষরণ হয়েছে। মেহের, আমার তো বি+ না, এখন কই পাবো এই রক্ত? সাদাফ, আমার রক্ত বি+। আমি দিব রক্ত। নার্স, ওকে আসুন আপনি আমার সাথে। নার্স সাদাফকে নিয়ে গেল। আর মেহের গিয়ে সোফায় বসে পড়ল। বি+ শুধু ওদের মায়ের ছিল, সেই ব্লাড গ্রুপ পেয়েছে মুগ্ধ। মেহেরের A+। সাদাফ রক্ত দিয়ে কিছুক্ষণের মাঝে চলে আসলো। মেহের উঠে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেহের, ধন্যবাদ ভাই, আমার বোনকে রক্ত দেওয়ার জন্য। সাদাফ, এখানে ধন্যবাদের কিছু নেই। একজন মানুষকে বাঁচানো মানুষ হিসাবে আমার কর্তব্য। আপনি মুগ্ধের ভাই? মেহের, হ্যাঁ, আমি আরিয়ান ইসলাম মেহের। ও আমার বোন মেহরুবা ইসলাম মুগ্ধ। সাদাফ, ওহ আচ্ছা, আমি সাদমান হাসান সাদাফ, মুগ্ধের ক্লাসের প্রফেসর। মেহের, আইসি, আচ্ছা, তুমি কি মিস্টার সাইদ হাসানের ছেলে নাকি? তোমাদের নামের অনেক মিল, চেহারার অনেক মিল। সাদাফ, জি, উনি আমার বাবা। কিন্তু আপনি ওনাকে চিনেন কিভাবে? মেহের, আরে ওনার সাথে আমার প্রায় বিজনেসের ডিল হয়। খুব ভালো মানুষ উনি। সাদাফ, ওহ আচ্ছা। আচ্ছা, আমাকে বাসায় যেতে হবে। আমি বাসায় যাচ্ছি, বিকালে আবার আসতেছি। সাদিয়া আয়। সাদিয়া, আচ্ছা। সাদাফ আর সাদিয়া বাসায় চলে আসলো। সাদাফের মা তো সাদাফের গায়ে রক্ত দেখে ভয় পেয়ে যায়। সাদাফ পরে বলবে বলে রুমে এসে গোসল করে নেয়। গোসল করে নিচে এসে দেখে বাবা সোফায় বসা। সাদাফ গিয়ে সোফায় বসে। সাদাফের মা কফি নিয়ে আসে দুজনের জন্য। সাদাফ মাকে বলে, সাদাফ, মা আমাকে দুটো লাঞ্চ বক্সে খাবার প্যাক করে দেও তো। সাদাফের মা, কেন, কার জন্য নিবি? আর তোর জামায় তখন রক্ত ছিল কেন? সাদাফ, ওই যে আমার কলেজের একটা মেয়ে অ্যাক্সিডেন্টে করেছে, তাকে নিয়ে হাসপাতালে গেছি। মেয়েটার বাবার পরিচিত একজনের বোন। সাদাফের বাবা, কার বোন? সাদাফ, তোমার কোম্পানি যার সাথে প্রায় ডিল করে, আরিয়ান গ্রুপ অফ কোম্পানির মালিক আরিয়ান ইসলাম মেহেরের বোন মুগ্ধ। সাদাফের বাবা, আচ্ছা মেহের। হ্যাঁ, ভীষণ ভালো ছেলে। মেহেরাব খানের বড় ছেলে। খুব অল্প বয়সে নিজেকে এই জায়গায় এনেছে। অনেক কষ্ট করে আজ এখানে। সাদাফ, মেহেরাব খান। সাদাফের বাবা, হ্যাঁ, মেহেরাব খান মেহের বাবা, মুগ্ধের বাবা। মেহেরাব আমার অনেক আগের বিজনেস কলিগ ছিল, এখন আবার তার ছেলেও হয়েছে। মেহেরাব খানের প্রথম পক্ষের ছেলে মেয়ে মেহের মুগ্ধ। তার দ্বিতীয় পক্ষের ঘরে খালি একটা মেয়ে আছে। মেহেরের মা মারা যাওয়ায় তিনি আবার বিয়ে করেছিলেন। তোমার তো মেহেরাবকে চেনার কথা। সাদাফ, হোজ্জা চিনি। মা, তোমাকে যা বললাম সেটা করো, আমি একটু আসছি। বলেই সাদাফ নিজের রুমে এসে ফোন হাতে নিল।
চলে গেল তার বন্ধ ফেসবুক আইডিতে, যেটা 2 বছর ধরে বন্ধ। লাস্ট প্রেয়সীর সাথে কথা বলে আইডি অফ করে দিয়েছিল। সাদাফ প্রেয়সীর আইডিতে গেল। হ্যাঁ, এখানে দেওয়া ডটার অফ মেহরাব খান। তার মানে এই মুগ্ধই তার প্রেয়সী। কিন্তু তার প্রেয়সীর তো বিয়ে হয়ে গেছে, তার তো স্বামীর বাড়ি থাকার কথা, সে এখানে কেন? সাদাফ তড়িঘড়ি করে কলেজে ফোন লাগায়। কলেজের পিয়ন কল রিসিভ করতেই, সাদাফ, শোনো, এই বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে একটা মেয়ে, আছে নাম মুগ্ধ। আজকে অ্যাক্সিডেন্টে করেছে। ওর ফর্মটা আমাকে মেইল করে পাঠাও 5 মিনিটের মধ্যে। পিয়ন: জি আচ্ছা স্যার। সাদাফ ফোন হাতে নিয়ে বসে পড়ল। সব এলোমেলো হয়ে যাচ্ছে তার। মুগ্ধ এখানে তার সামনেই ছিল, কিন্তু সে চিনতে পারেনি কিভাবেই বা পারবে। 6 মাস তো শুধু চোখ দেখেই প্রেম করেছে, ফুল ফেস তো দেখেনি। চিন্তার মাঝেই মেইল আসলো সাদাফের ফোনে। সাদাফ মেইল চেক করে দেখে মুগ্ধের ছবি, নাম, বাবা মায়ের নাম সব মিলে গেছে। সাদাফ: যদি এই মুগ্ধ আমার মুগ্ধ হয় তবে সে এখানে কেন? তার স্বামী কোথায়? না, আমাকে জানতে হবে ব্যাপারটা। সাদাফ জলদি করে মায়ের কাছ থেকে খাবার আর সাদিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। সাদাফ হাসপাতালে আসলো। রিসিপশন থেকে জানালো যে মুগ্ধের অপারেশন শেষ, তাকে কেবিনে দেওয়া হয়েছে। সাদাফ রুম নাম্বার জেনে কেবিনে গেল। কেবিনে গিয়ে দেখে রুহি মুগ্ধের পাশে বসা আর মেহের পাশের সিটের বেডে বসা। মেহের সাদাফকে আসতে দেখে উঠে গেল ওর কাছে। মেহের: আরে আসো। সাদাফ: এখানে আপনাদের জন্য খাবার আছে, খেয়ে নেন। মেহের: এগুলা কি দরকার ছিল? সাদাফ: আমি জানি বোনের শোকে আপনারা দুজন সারাদিন না খাওয়া না খেয়ে থাকলে তো আর বোন ঠিক হবে না, তাই আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি। আপনারা দুজন খেয়ে নিন, আমি আর সাদিয়া বসছি এখানে। মেহের: ধন্যবাদ, তুমি আসলে তোমার বাবা মতো ভালো একজন মানুষ। মেহের আর রুহি খাবার খেতে লাগল, আর সাদিয়া আর সাদাফ রুহির পাশে। সাদাফ দাঁড়ানো আর সাদিয়া রুহির পাশে চেয়ারে বসা। মাথায় ব্যান্ডেজ করা মুগ্ধের। হাতে পায়ে আঘাত লেগেছে, সেখানেও ব্যান্ডেজ করা। মেহের খাওয়া শেষ করে হাত ধুয়ে আসল। সাদাফ মেহেরের কাছে গিয়ে জিজ্ঞেস করল, সাদাফ, ডাক্তার কি বলল? কোনো সমস্যা নেই তো? মেহের: না, সমস্যা নেই, কিন্তু মাথায় আঘাতটা কিছু গভীর, সারতে সময় লাগবে। আল্লাহ রহমতে আল্লাহ আমার বোনটাকে বাঁচিয়ে দিয়েছে। সাদাফ: আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি? মেহের: হ্যাঁ বলো। সাদাফ: না, আসলে আজকে বাবাকে যখন আপনার আর আপনার বোনের কথা বলি তখন বাবা বললেন আপনারা নাকি মেহরাব আঙ্কেলের ছেলে মেয়ে। আমার জানা মতে তো মুগ্ধের বিয়ে হয়ে গিয়েছিল, তো ও এখানে, ওর হাজবেন্ড কোথায়? মেহের: তুমি মিস্টার খানকে কিভাবে চেনো? সাদাফ: আমার বাবার একসময়ের বিজনেস ফ্রেন্ড ছিলেন তারা। আঙ্কেল প্রায় বিজনেসের কাজে আমাদের বাসায় আসতো, বাবাও যেত, তাই চিনি। মেহের: ওহ আচ্ছা, হ্যাঁ, আমরা মিস্টার খানের সন্তান। আর এটাও ঠিক, আমার বোনের বিয়ে হয়েছে। ওকে জোর করে একটা জানোয়ারের কাছে বিয়ে দিয়েছিল মিস্টার এন্ড মিসেস খান। ছেলেটা 2 বছরের মাথায় আমার বোনকে ছেড়ে পরকিয়া করে সেই মেয়েটাকে বিয়ে করেছে। সাদাফ: জোর করে? মেহের: হুম, আমার বোন যখন এসএসসি এক্সাম দেয় তখন ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি তখন দেশের বাহিরে ছিলাম, তাই বিয়েটা আটকাতে পারিনি। দেশে আসার পর শুনি ওই ছেলে আমার বোনকে ছেড়ে পরকিয়া করে।
আমার বোনকে ডিভোর্স দিয়ে ডিভোর্সের 4 দিনের মাথায় অন্য একজনকে বিয়ে করেছে। সাদাফ: ওহ আচ্ছা, আপনি বসেন, আমি আসছি। সাদাফ বাহিরে এসে কপালে আগুল ঘষছে আর মনে মনে বলছে, জোর করে বিয়ে দিয়েছে। যদি ওকে জোর করে বিয়ে দেয়, তাহলে মুগ্ধ সেদিন কেন আমাকে মেসেজে বলছিল ও নিজের ইচ্ছায় বিয়ে করছে, আমাকে ও ভালোবাসে না, আমি ওর টাইম পাস। আমার সামর্থ্য নেই ওর মতো মেয়েকে বউ হিসেবে পাওয়ার। তাহলে অগুলা কি ছিল? তাহলে কি ওইটা মুগ্ধ ছিল না? কিন্তু সেটা কিভাবে হতে পারে? না, মাথায় কিছু আসছে না। জানতে হবে আমাকে সব, যে আসলে ব্যাপারটা কি। এই অঙ্কের হিসাবে কোনো একটা ভুল আছে। সেই ভুলটা কি সেটা আমাকে জানতে হবে। মুগ্ধ যদি ওই মুগ্ধ না হয়, তাহলে সে কে যে আমার সাথে 6 মাস ছিল, আমাকে জানতে হবে। সাদাফ আস্তে করে মুগ্ধের কেবিনে আসে। মেহের বাহিরে গেছে কিছু মেডিসিন আনতে। রুহি আর সাদিয়া গেছে পাশের দিকটায়। সাদাফ আস্তে করে এসে মুগ্ধের পাশে বসল। মুগ্ধের ক্যানোলা করা হাতের উপর হাত রেখে বলল, যদি তোমার ভাইয়ের কথা সত্যি হয়, আর যদি সত্যি তুমি সে না হও, তাহলে তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আর যদি তুমিই সে হও, তাহলে তোমাকে আমি কষ্ট ফেরত দেব যা আমি গত 2 বছর পেয়েছি। আমার কেন জানি মনে হয় তুমি সেনা একজন ভাই, কোনোদিন বোনের ব্যাপারে মিথ্যা বলবে না। আর দ্বিতীয়ত, তুমি যদি সে হতে, তাহলে আমাকে দেখার পর তোমার চোখে একটা ভয় অনুশোচনা থাকত, কিন্তু আমি তা দেখিনি। কথা দিচ্ছি মুগ্ধ, তোমার আর আমার সাথে যারা এই কাজটা করেছে, তোমাকে আমার থেকে আলাদা করেছে, তাদের আমি ছাড়ব না। সবার আগে আমাকে জানতে হবে মুগ্ধ, সে যে আমার সাথে নাটক কে করেছিল। এরপর জানতে হবে এর পিছনের কারণ। সাদাফ কথাগুলো বলে উঠে দাঁড়াল। আস্তে করে মুগ্ধের কপালে একটা চুমু দিল। এর মাঝে রুহি সাদিয়া চলে আসছে। সাদাফ সাদিয়াকে নিয়ে মেহেরকে বিদায় জানিয়ে বাসায় চলে আসল। নিজের রুমে বসে পায়চারি করছে সায়মা। হাত পা বারবার ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সাদাফ যদি জানতে পেরে আয় সত্যিটা, তাহলে তো সব শেষ। যদি সাদাফ জেনে যায়, তাহলে ও সবকিছু জেনে যাবে। আমার এতদিনের করা প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। এখন আমি কি করব? যদি সাদাফ জানতে পারে আমি মুগ্ধ হয়ে 6 মাস রিলেশন করে ওকে ধোঁকা দিয়েছি, তাহলে তো সব খেলা শেষ। উফ গড, এই মুগ্ধ আমার জন্য একটা কাটা, না পারছি গিলতে, না পারছি ফেলতে। এখন একটাই উপায় আছে, মুগ্ধকে সরিয়ে দিতে হবে। না হলে আমি মা ধরা পড়ে যাব। না, মুগ্ধকে বাঁচিয়ে রাখা যাবে না, কিছুতেই না। আজকে মুগ্ধদের কলেজে অনুষ্ঠান। সাদিয়া সেই 1 ঘন্টা যাবৎ বসে আছে মুগ্ধের রুমে সোফায়। কারণ মুগ্ধ বুঝতেই পারছে না ও কি পরবে। একবার শাড়ি হাতে নেয় তো একবার 3 পিস। সাদিয়া এবার রেগে বলে উঠে, সাদিয়া, তুই কি আজকে ঘরে বসে এই কাজ করবি নাকি যাবিও কোনটা? মুগ্ধ: কি করব বল, বুঝতেই তো পারছি না কি পরব। সাদিয়া: ওই খাড়া, আমি তোরে চুল কইরা দেই। নাইলে তুই চুজ করলে আজকে অনুষ্ঠান শেষ হইব, তারপর তোর চুজ করা হইব। সাদিয়া সব জামাশাড়ি চেক করে একটা লাল সোনালি রং মিশানো শাড়ি পছন্দ করল। সাদিয়া: এই নে, এটা অনেক সুন্দর, তুই এটা পর। মুগ্ধ শাড়িটা দেখে দেখল এটা আরিশের দেওয়া বিয়ের প্রথম দিকের শাড়ি। মুগ্ধ শাড়িটা হাতে নিয়ে মুখ মলিন করে বলে, মুগ্ধ: না রে, এই শাড়ি আমি পরতে পারব না। সাদিয়া: এ কেন এত কষ্ট করে খুঁজে বের করলাম, আর তুই বলস পরবি না। মুগ্ধ:
বোয়িং দেখ ওখানে অনেক গরম লাগবে, তার মধ্যে এই শাড়ি পরলে আমি মরে যামু, তার থেকে আমি বরং এই নীল রঙের শাড়িটা পরি। সাদিয়া, আচ্ছা তাড়াতাড়ি কর। মুগ্ধ শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল। একটু পর চেঞ্জ করে বেরিয়ে আসলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা সেজে নিল। তারপর চুলগুলা খোপা করে খোপার মাঝে একটা গাজরা লাগালো। সাদিয়া, বাপরে তোকে তো একদম নীল পরি লাগতাছে রে মুলা। মুগ্ধ, তোকেও কিউট লাগতাছে সাধু পাদু। সাদিয়া, আচ্ছা চল। এরপর মুগ্ধ সাদিয়া নিচে আসে। মেহের আর রুহি যাবে পড়ে। আগে সাদিয়া আর মুগ্ধ যাচ্ছে। মুগ্ধ, আচ্ছা ভাইয়া আমরা গেলাম। মেহের, আচ্ছা এই ধর টাকা। আর আমরা পরে আসছি সাবধানে যাবি কেমন? মুগ্ধ, আচ্ছা ঠিক আছে আসি। এরপর মুগ্ধ আর সাদিয়া চলে আসলো কলেজে। সাদাফ আজকে অনেক আগে এসেছে কলেজে। সাদাফ গেটে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। হঠাৎ সামনে তাকিয়ে থমকে যায় সে। একটা নীল পরী এগিয়ে আসছে তার দিকে। সাদাফ অবাক নয়নে তাকিয়ে আছে মুগ্ধের দিকে। আপনা আপনি মুখ থেকে বের হয়, মাসাল্লাহ মেয়েটার নামটাই শুধু মুগ্ধ না, মেয়েটার মাঝেও একটা মুগ্ধতা আছে। মুগ্ধ সাদাফকে খেয়াল না করেই ভিতরে ঢুকে যায়। সাদাফ ও তারপর ফোনে কথা বলায় মনোযোগ দেয়। সায়েমা নিজের রুমে বসে রেডি হচ্ছে। আরিশের সাথে তাকে যেতে হবে কলেজের অনুষ্ঠানে। সায়েমা রেডি হচ্ছিল তখন ওর ফোনে ওর মায়ের কল আসে। সায়েমা, হ্যাঁ মা বলো। সালমা, শোন আগামীকাল তোর বাবা কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছে। তুই আরিশকে কিছু একটা বাহানা দিয়ে বাসায় আসিস। সায়েমা, আচ্ছা দেখি। আরিশ তো বেবির খবর শুনে আমাকে চোখে চোখে রাখে। আমার একদম এসব ভালো লাগছে না। সায়েমা, এই তো মা আর কিছুদিন একটু ম্যানেজ করে নে, এরপর এই বেবির ঝামেলাও চুকে যাবে। সায়েমা, আচ্ছা ঠিক আছে রাখছি। সালমা ফোন রেখে খাটে বসে বলতে লাগে, এই মেহেজাবিনের জন্য না আমি জীবনে সুখী হতে পেরেছি, মরে গিয়েও শান্তি দেয়নি। আর এখন ও মেয়ের জন্য আমার মেয়েটা সুখী হতে পারছে না। উফফ কই যে রেখে গেছে মরার আগে পেপারগুলা। মুগ্ধ সাদিয়া আর কলেজের বাকি সবাই মিলে কলেজে সব গুছিয়ে ঠিকঠাক করে নিল। চিফ গেস্টদের ফুল দিয়ে শুভেচ্ছা দিতে গেটে মুগ্ধ সাদিয়া আর চারজন দাঁড়াবে। সেই মতো মুগ্ধ, সাদিয়া আর বাকি চারজন ফুল নিয়ে গেটে এসে দাঁড়াল। একটু পর চলে আসলো অনুষ্ঠানে চিফ গেস্টরা। প্রথমে এসেছে সাদাফের বাবা মুগ্ধ, তাকে ফুল দিয়ে স্বাগতম জানাল। এরপর আসলো মেহের, রুহি, মুগ্ধ আর সাদিয়া, ওদের হাতে ফুল দিয়ে স্বাগতম জানাল। এবার পালা আরিশ সায়েমার। আরিশ সায়েমাকে দেখে মুগ্ধ সাদিয়াকে বলল, মুগ্ধ শোন আমার একটু কাজ আছে, তুই বাকিরা মিলে এদের সামলা, আমি আসছি। বলেই মুগ্ধ চলে আসল। সে কোনো আরিশের সামনে পড়তে চায় না। আরিশ সায়েমাকে বাকিরা ফুল দিয়ে স্বাগতম জানাল। স্টেজে গিয়ে যে যার যার আসনে বসল। বসার সময় মেহের আরিশের চোখাচোখি হয়। মেহেরের তো আরিশকে দেখলেই রাগ উঠে যায়, কিন্তু এটা একটা অনুষ্ঠানের জায়গা, এখানে সে কোনো ঝামেলা করতে চায় না, তাই চুপচাপ বসে পড়ল। এরপর যথারীত অনুষ্ঠান শুরু হল। সবাই যার যার মতো পারফর্ম করছে। মুগ্ধ সাদিয়া বসে বসে দেখছে। মুগ্ধ যেন আরিশের নজরে না আসে তাই স্টেজের থেকে অনেক দূরে বসে আছে। মুগ্ধ সাদিয়া অনুষ্ঠান দেখছে, তখন মুগ্ধের শাড়িতে জুস ফেলে দিল রিজবি। রিজবি, সরি মুগ্ধ, আমি খেয়াল করিনি, ধাক্কা লেগে পড়ে গেছে, আমি সরি।
মুগ্ধ, ইটস ওকে। সাদিয়া তুই এখানে থাক, আমি এটা ধুয়ে আসছি। রিজবি, এটাই তো চাই মনেমনে। মুগ্ধ ওয়াশরুমে গেল শাড়িটা পরিষ্কার করতে। মুগ্ধ এক খেয়ালে শাড়ি পরিষ্কার করছে যে ওর খেয়াল নেই কেউ ওয়াশরুমে এসেছে। মুগ্ধ কোমরে কারো স্পর্শে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে রিজবি দাঁড়ানো। রিজবিকে দেখে চমকে উঠে মুগ্ধ একদম ধাক্কায় সরিয়ে দেয় রিজবিকে। মুগ্ধ, এ কি রিজবি, তুমি এখানে আর তুমি আমার কোমরে হাত দিচ্ছ কেন? রিজবি, জানেমান এখন তো শুধু কোমরে হাত দিয়েছি, একটু পর সব জায়গায় হাত দেব। বলেই মুগ্ধের দিকে এগোতে লাগল। মুগ্ধ, দেখো রিজবি, তুমি আমার দিকে এগোবে না। তুমি ইচ্ছা করে জুসটা আমার শাড়িতে ফেলছ। রিজবি, রাইট জানেমান, তোমাকে দেখার পর থেকে ঘুম উড়ে গেছে। আই লাভ ইউ জানেমান। মুগ্ধ, রিজবি আমি কিন্তু চিৎকার করব বলছি। রিজবি, করো, অনুষ্ঠানের কাইকের সাউন্ডে তোমার গলার সাউন্ড শোনা যাবে না। বলেই রিজবি মুগ্ধের দিকে হাত বাড়াতে লাগল। মুগ্ধ ভয়ে শেষ, সে কি করবে বুঝতে পারছে না, চোখ থেকে পানি পড়ছে। সব সময় কেন তার সাথেই এমন হয়? রিজবি মুগ্ধের শাড়ির আঁচলে হাত দিতেই পিছন থেকে কেউ ওকে পিঠে ঘুষি মারে। রিজবি ছিটকে সরে যায় রেগে চিৎকার করে বলে, রিজবি, কোনো কুত্তা আমার গায়ে হাত দিছে। রিজবি পিছনে ফিরে দেখে সাদাফ দাঁড়ানো। সাদাফের চোখ রাগে লাল হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে আছে। রিজবি কোনারকম ঢোক গিলে আমতা আমতা করে বলে, রিজবি, সস্যার আপনি। সাদাফ, পালানোর জন্য 2 মিনিট দিচ্ছি, 2 মিনিটে পালাবি, এরপর যেন কলেজে না দেখি। আজকে কলেজে অনুষ্ঠান বলে বেঁচে গেলি। রিজবি সাদাফের কথা শুনে একদম ভো দৌড়। সাদাফ এবার মুগ্ধের দিকে এগিয়ে চিৎকার করে বলে, সাদাফ, মিনিমাম কমন সেন্স নেই আপনার মাঝে? একা একা আসছেন ওয়াশরুমে, সাদিয়াকে নিয়ে আসতে পারতেন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমি যদি এখন না আসতাম তাহলে কি হতো? ভাগ্য ভালো সাদিয়া আমাকে বলেছিল আপনি একা ওয়াশরুমে আসছেন, আর রিজবি আপনার পিছনে আসছে। এখন কান্না কাটি অফ করে নিচে যান। মুগ্ধ, জি স্যার। মুগ্ধ আর ওখানে না দাঁড়িয়ে নিচে চলে গেল। সায়েমা বসে বসে অসহ্য লাগছে তাই উঠে কলেজটা ঘুরে দেখছিল, তখন ওর চোখ গেল একজনের দিকে, অবাক হয়ে তাকিয়ে আছে সে মানুষটার দিকে, তারপর মুখ থেকে বেরিয়ে আসল মুগ্ধ। সায়েমা আরেকটু ভালো করে তাকিয়ে দেখে মুগ্ধ হেঁটে আসছে আর সাদাফ ওর পিছনে। সাদাফ মাস্ক পরে থাকায় ভালো করে চেহারাটা বোঝা যাচ্ছে না। সায়েমা এবার মুগ্ধের সামনে এসে দাঁড়ায়, তারপর মুখ বাঁকিয়ে বলতে লাগল, সায়েমা, তাহলে তুই এই কলেজে পড়িস? আচ্ছা আপু, তুই কি বলতো, একটু লজ্জা করে না? জানিস আজকে এখানে আরিশ আসবে জেনেও এভাবে বেহায়ার মতো সেজে এসেছিস? তা কাকে দেখাতে এসছিস, আরিশকে নাকি অন্য কোনো প্রেমিককে? আমিও না কাকে কি বলছি। সায়েমা মুগ্ধকে কথাগুলো বলছে, সাদাফের কান তা এড়ায়নি। কিন্তু সাদাফ কিছু বলবে তার আগে সেখানে আরিশ আসে। সায়েমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখে সায়েমা এখানে। আরিশ, সায়েমা তুমি এখা? আরিশ আর কিছু বলবে তার চোখ যায় মুগ্ধের দিকে। অনেকদিন পর সেই চেনা মুখটা সে দেখল। আরিশ নিজেকে স্বাভাবিক রেখে সায়েমার কাছে এগিয়ে এসে বলল, আরিশ, এখানে কি করছো তুমি? তোমাকে আমি তখন থেকে খুঁজতেছি। সায়েমা, এমনি ভালো লাগছিল না তাই হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে আপুর সাথে দেখা। দেখো না আরিশ, আপুকে দেখে মনেই হচ্ছে না তোমাকে ছেড়ে আপু খারাপ আছে।
দেখো কত সেজেগুজে আসছে। আরিশ, লোভী মেয়েরা এমনি হয়। এরা 1000 জনকে ছেড়ে আসলেও কষ্ট লাগে না। এদের চরিত্রটাই এমন। আরিশের কথাগুলো শুনে মুগ্ধের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আরিশ তাকে চরিত্রহীনা লোভী বলল। সাদাফ এতক্ষণ লক্ষ্য করছিল যে সায়মা আরিশকে মুগ্ধকে কিছু বলছে, হয়তো খারাপ কিছু বলছে, তাই তো মুগ্ধ কান্না করছে। সাদাফ এবার ওদের দিকে এগিয়ে এসে বলে, সাদাফ, এক্সকিউজ মি, এখানে কি হচ্ছে? সায়মা, কিছু না, কথা বলছিলাম আমরা ওর সাথে। আপনি কে? সাদাফ, আমি এই কলেজের প্রফেসর সাদমান হাসান সাদাফ। আপনারা আমার ছাত্রীকে কি বলেছেন যার কারণে সে কাঁদছে? সায়মা সাদাফ নামটা শুনে চমকে যায়। কপালে ঘাম ঝরতে শুরু করে। আরিশ, কিছুই না। উনি কেন কাঁদছে আমরা সেটা জানি না। সাদাফ, মিস মুগ্ধ, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? মুগ্ধ, কিছু না স্যার, আমি আসছি বলেই মুগ্ধ দৌড়ে চলে গেল। সাদাফ আরিশ সায়মার দিকে তাকিয়ে চলে আসলো। আরিশ সায়মাকে নিয়ে আবার স্টেজে আসলো। সায়মার মাথায় এখন একটাই কথা ঘুরছে, সাদাফ এই কলেজের প্রফেসর, আর মুগ্ধ এই কলেজেই পড়ে। যদি সাদাফ জেনে যায় সত্যিটা, যে আমি মুগ্ধ সেজে ওর সাথে নাটক করেছিলাম। মুগ্ধ কিছুই করেনি। না না, এটা হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই কলেজ থেকে মুগ্ধকে বের করতে হবে। মুগ্ধ কলেজ থেকে বের হয়ে এসে চিৎকার করে কান্না করছে। যেই কান্না আল্লাহ ব্যতীত কেউ দেখছে না। আল্লাহ, হয় আমাকে নিয়ে যাও, না হলে এসব থেকে মুক্তি দেও, আমি আর পারছি না। যারা অন্যায় করছে তারা দিব্যি ভালো আছে, কিন্তু আমি কোনো অন্যায় না করেও কষ্ট পাচ্ছি। হ্যাঁ আল্লাহ, আমাকে নিয়ে যাও, আমার মায়ের কাছে নিয়ে যাও। মাকে যে বড্ড মনে পড়ছে। মুগ্ধ একা একা কথাগুলো বলতে বলতে রাস্তার মাঝে এসে পড়ছে, খেয়াল করেনি হঠাৎ একটা গাড়ির স্পিডে আসলো। মুগ্ধ কিছু বুঝে ওঠার আগেই সবাই কলেজের অনুষ্ঠানে মগ্ন। এমন সময় দারোয়ান দৌড়ে চিৎকার করতে করতে এসে বলছে, দারোয়ান স্যার, স্যার, আমাগো কলেজের একটা মাইয়া ওই রোডে গাড়ি এক্সিডেন্টে কইরা পইরা আছে। দারোয়ানের কথা শুনে সবাই চমকে যায়। প্রিন্সিপাল সাহেব চিন্তিত হয়ে বলে, কার এক্সিডেন্টে হয়েছে? দারোয়ান, মুগ্ধ নামের মেয়েটার এক্সিডেন্টে হয়েছে। মুগ্ধের নাম শুনে মেহের বসা থেকে দাঁড়িয়ে যায়। সাদাফ না দাঁড়িয়ে দৌড়ে বাহিরে এসে দেখে মুগ্ধ পড়ে আছে আর রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। সাদাফ সাথে সাথে মুগ্ধের কাছে গিয়ে ওকে কোলে উঠিয়ে নেয়। মেহের ও দৌড়ে এসে দেখে মুগ্ধের অবস্থা খারাপ। মেহের সাদাফকে বলে মুগ্ধকে নিয়ে গাড়িতে উঠতে। সাদাফ মুগ্ধকে নিয়ে পিছনে সিটে বসে মেহের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। সাদিয়া আর রুহি সাদিয়াদের গাড়িতে করে ওদের পিছনে ছোটে। আড়াল থেকে একটা লোক বেরিয়ে আসে, ফোন হাতে নিয়ে কল দেয় একজনকে। লোকটা, কাজ হয়ে গেছে ম্যাডাম, মনে হয় না বাঁচবে। মেহেরের হাত খুব কাঁপছে। সে পারে তো উড়ে যায় হাসপাতালে। চোখ থেকে পানির স্রোত বয়ে যাচ্ছে। সাদাফ মুগ্ধের মাথা কোলে নিয়ে বসে আছে, মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে চলে যাচ্ছে। আরিশ সায়মা দুজনের এখনো দাঁড়ানো কলেজে। মুগ্ধের এক্সিডেন্টে হয়েছে শুনে আরিশের বুকটা ধক করে উঠেছে, কিন্তু ইগোর কারণে সে যেতে পারছে না। আর সায়মা ভাবছে সাদাফকে কিভাবে মুগ্ধের থেকে দূরে রাখা যাবে। 20 মিনিটের মাথায় ল্যাবেইট হাসপাতালে এসে পৌঁছালো মেহেররা। সাদাফ মুগ্ধকে কোলে করে হাসপাতালের ভিতরে ঢুকল। মেহের আগেই কল করে দিচ্ছে হাসপাতালে। মুগ্ধকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। সাদাফের কালো শার্ট রক্তে ভিজে গেছে। রুহি আর সাদিয়া এসে কান্না ভেঙ্গে পড়েছে।
মেহের চেয়ারের এক কোণায় বসে ডুকরে কাঁদছে। মাকে যেভাবে হারিয়েছে, বোনটাকেও কি আল্লাহ সেভাবে কেড়ে নেবে? ভাবতেই মেহেরের চোখ বারবার ভিজে যাচ্ছে। নিজের অফিসের চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে মেহের। ফাঁকে ফাঁকে একটু করে কফি খাচ্ছে। মেহেরের অফিসের ম্যানেজার মেহেরের কেবিনে আসল। ম্যানেজার, মে আই কামিং স্যার? মেহের, ইয়েস কামিং। ম্যানেজার, স্যার আপনার কথা মতো আর্স কোম্পানির সাথে আমাদের প্লাস অন্য সব কোম্পানির ডিল ক্যান্সেল করিয়ে দিয়েছি। এখন আগামী 5 মাসেও তারা কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। মেহের, আগামী 5 মাস কেন? আমি চাই তারা রাস্তায় নেমে যাক। সেই ব্যবস্থা তুমি করো। কোনো এশিয়ান কোম্পানি যেন ওদের সাথে ডিল না করে। ম্যানেজার, জি আচ্ছা স্যার, আমি এখন আসছি। ম্যানেজার যাওয়ার পর মেহের চেহারে হেলান দিয়ে বসে বলতে লাগল, মেহের, আরিশ তুই আমার বোনের চোখের পানি ঝরিয়েছিস। আমার বোনকে অপমান করেছিস। তোকে আমি রাস্তায় নামিয়ে আনব। মিসেস সালমার যেই অর্থের জন্য তোর কাছে মেয়েকে লিলিয়ে দিছে ওই অর্থই আমি কেড়ে নেব। তুই জানোস না আমার বোন আমার কাছে কি? আমার বোনের চোখের পানির দাম তো তোকে আর সাইমাকে দিতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার অ্যারেশ। নিজের রুমে বসে চকলেট খাচ্ছে মুগ্ধ আর কার্টুন দেখছে। 1 সপ্তাহে অনেক সুস্থ হয়ে গেছে মুগ্ধ, পাশাপাশি নিজের আগের জীবনে ফিরে আসছে সে। মেহের রুহি এটা দেখে খুব খুশি যে অবশেষে মেয়েটা ঠিক হচ্ছে। মুগ্ধ চকলেট খাচ্ছে, এর মাঝে ওর ফোনে কল আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে বোবা ভূত লেখা। মুগ্ধ চোখ মুখ কুঁচকে বলে উঠে, আজকেও উফ অফ। মুগ্ধ কল রিসিভ করে হ্যালো বলল। মুগ্ধ, হ্যালো, কে? আচ্ছা আপনি কথা বলেন না কেন ফোন দিয়ে? হ্যাঁ বোবা নাকি আপনি? বোবা হলেও তো একটু পুতপুত আওয়াজ করে, তাও তো করেন না। নাকি বোবা ভূতে ধরছে আপনাকে? কোনটা? শুনেন, এরপর যদি কল দেন তাহলে একদম খবর করে দেব। কথাগুলো বলেই মুগ্ধ কল কেটে দিল। বিগত 1 সপ্তাহ ধরে এই নাম্বারটা থেকে কল আসে কিন্তু কেউ কথা বলে না। প্রথমে মুগ্ধ ভাবত হয়তো তাকে কেউ চেতানোর জন্য এমন করছে, কিন্তু প্রত্যেকদিন কল আসে কিন্তু কেউ কথা বলে না। মুগ্ধ একদিন রেগে কল ধরছিল না, কিন্তু ফোনদাতা ফোন দিয়ে যাচ্ছিল তো দিয়েই যাচ্ছিল। শেষমেশ বাধ্য হয়ে কল রিসিভ করে মুগ্ধ সেই চুপ থাকে। তাই মুগ্ধ এর নাম দিয়েছে বোবা ভূত। মুগ্ধ ফোন হাত থেকে রাখতে যাবে দেখে ফোনে বোবা ভূতের মেসেজ আসছে। বোবা ভূত, আগামীকাল নীল জামাটা পরে আসবা কলেজে, ওকে? মুগ্ধ মেসেজ দেখে অবাক। বোবা ভূত দেখি কলেজ ও চিনে, কিন্তু এই বেটার কথা আমি শুনুম কেন পরমুনা নীল জামা হো। মুগ্ধ নিজের মনে মনে এসন আওড়াতে আওড়াতে নিচে চলে আসলো। রুহি বসে বসে আচার খাচ্ছে। রুহিকে আচার খেতে দেখে মুগ্ধ ওর পাশে এসে বসে বলে, মুগ্ধ, উহুম উহুম, কি আমাদের বাসায় কি জুনিয়র মেহের আসছে নাকি? রুহি মুগ্ধের কথা শুনে লজ্জা লাল হয়ে যায়। রুহিকে লজ্জা পেতে দেখে মুগ্ধ খুশি হয়ে বলে, মুগ্ধ, ভাবিপু সত্যি? রুহি, হুম। মুগ্ধ, ইয়েস, আমি ফুপি আম্মু হব। উফ, আমার এখনই কি যে ভাল লাগছে। ভাইয়াকে জানাবে কখন? রুহি, বাসায় আসলেই। মুগ্ধ, আচ্ছা। কথা বলার মাঝে মেহের বাসায় আসে। হাতে তার 2 প্যাকেট ছানার মিষ্টি। বাসায় ঢুকে মিষ্টিগুলো রেখে রুহিকে কোলে তুলে নেয় মেহের। রুহি তো লজ্জা শেষ। মুগ্ধ মুখ টিপে হাসছে। সে আস্তে করে রুমে চলে আসলো। মেহের রুহিকে কোল থেকে নামিয়ে কপালে চুমু দিয়ে বলল,
মেহের, ধন্যবাদ আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। রুহি, তুমি? মেহের, তোমার রিপোর্ট ডাক্তার আমার কাছে পাঠিয়েছে, আমি আগেই জেনেছি। রুহি, ভালোবাসি। মেহের, ভালোবাসি বউ। মুগ্ধ নিজের রুমে হাসতে হাসতে চলে আসলো। আজকে তার ভাই কত খুশি। ঈশ্বর তার ও এরকম হ্যাপি একটা ফ্যামিলি হতে পারত, কিন্তু তার ভাগ্যে হয়তো সেই সুখ নেই। মুগ্ধ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। টেবিলে রাখা মায়ের ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। যখন মুগ্ধ ছোট ছিল তখন খেলতে গিয়ে ব্যথা পেলে কাঁদতে কাঁদতে মায়ের কোলে মুখ লুকাত। রাতে মা তাকে ভাইকে গল্প শুনিয়ে ঘুম পাড়াত, কত আদর করত। কিন্তু মাকে আল্লাহ নিয়ে গেল। মুগ্ধ মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মেহের ফ্রেশ হয়ে এসে বোনের রুমে দেখে মুগ্ধ ঘুম। মায়ের ফটো ফ্রেম বুকে জড়িয়ে ঘুমিয়ে গেছে। মেহের আস্তে করে ফটো ফ্রেমটা সরিয়ে কাঁথা গায়ে দিয়ে দিল। ড্রিম লাই জ্বালিয়ে মুগ্ধের কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সকালে মুগ্ধ উঠে নামাজ পড়ে নিল। হালকা পরা পরে রেডি হলো কলেজের জন্য। একটা হলুদ কালারের কুর্তি পরল, সাথে নেভি ব্লু কালারের স্কার্ফ বাঁধল মাথায়। রেডি হয়ে নিচে এসে তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে পড়ল। আজকে রিকশা করে যাবে মুগ্ধ। মেহেরকে খুব কষ্টে রাজি করিয়েছে। মেহের তো ওকে একা ছাড়তেই রাজি না, তবুও খুব কষ্টে রাজি করিয়ে এসেছে। মুগ্ধ রোডে দাঁড়িয়ে রিকশা খুঁজতেছে। গতকাল রাতে বৃষ্টি হইছে, তাই রোড সব কাদা পানিতে ভরা। মুগ্ধ এক কোনায় দাঁড়িয়ে রিকশা খুঁজতেছে, তখন একটা গাড়ি একদম ওর পাশ থেকে এসে ওর জামায় কাদা ছিটিয়ে দিল। মুগ্ধ তা দেখে অবাক হয়ে রেগে চিৎকার করে বলে, মুগ্ধ, এই চোখে দেখে গাড়ি চালাতে পারেন না, আমার জামাটা নষ্ট করে দিলেন। মুগ্ধের চিৎকার শুনে গাড়িওয়ালা গাড়ি থামিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। গাড়ি থেকে সাদাফকে নামতে দেখে আরও অবাক হয় মুগ্ধ। একটু অভিমান ও হচ্ছে। এই এক সপ্তাহে সাদাফ আর একবার ও আসেনি ওকে দেখতে। সাদিয়ার বাবা মা এসেছিল, কিন্তু সাদাফ আসেনি। সাদাফ চোখের সানগ্লাসটা খুলে পকেটে রেখে মুগ্ধের দিকে এগিয়ে এসে বলে, সাদাফ, যা আপনার ড্রেস তো নষ্ট হয়ে গেল মিস মুগ্ধ। এখন কি হবে? মুগ্ধ, আপনার জন্যই তো হলো। গাড়ি দেখে শুনে চালান না কেন স্যার? সাদাফ, আমি সরি, রিয়েলি সরি। 1 মিনিট দাঁড়ান। সাদাফ আবার নিজের গাড়ির কাছে গিয়ে গেট খুলে একটা ব্যাগ বের করল, তারপর আবার মুগ্ধের কাছে এসে ব্যাগটা হাতে দিয়ে বলল, সাদাফ, এইখানে একটা ড্রেস আছে, এটা সাদিয়ার জন্য নিছিলাম, এখন আপনি এটা চেঞ্জ করে পরে নেন। মুগ্ধ, আমি কি এটা এখানে চেঞ্জ করব? এখানে কই আছে চেঞ্জ করার জায়গা? সাদাফ, মিস মুগ্ধ, আপনি মনে হয় চোখে কম দেখেন, আপনার হাতের পাশেই তো একটা মল, ওখানে গিয়ে চেঞ্জ করে নেন। মুগ্ধ সাদাফের কথা শুনে পাশে তাকিয়ে দেখে আসলেই একটা শপিং মল। মুগ্ধ তাড়াতাড়ি সেখানে গিয়ে চেঞ্জ করে নিল। একটা নীল রঙের কামিজ। মুগ্ধ চেঞ্জ করে বেরিয়ে আসে। সাদাফ তখন রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো। মুগ্ধকে দেখে ঠিক হয়ে দাঁড়ায়। নীল জামার সাথে নীল স্কার্ফ, কোনো সাজ নেই, তবুও দেখতে ভালো লাগছে। সাদাফ মুচকি হাসি দেয়। মুগ্ধ এসে দাঁড়াতেই সাদাফ একটা রিকশা ঠিক করে দেয়, তারপর মুগ্ধের দিকে তাকিয়ে বলে, সাদাফ, সাধু নানা বাসায়। ও কলেজে আসবে না কিছুদিন। তো এখন কয়েকদিন বান্ধবীকে ছাড়া ক্লাস করতে হবে। নেন, এখন যান। আর হ্যাঁ, সাবধানে আবার কারো গাড়ি দিয়ে কাদা মাখাইয়েন না। মুগ্ধ সাদাফের কথা শুনে রাগে গজগজ করতে করতে রিকশায় উঠল।
নিজেই কাদা ছিটালো, আমার দেরি করালো, আর এখন বলে সাবধানে যেতে। দেখেন আপনার কপালে একটা সাতচুন্নি জুটবে। হুম। বকবক করতে করতে মুগ্ধ চলে যায়, আর সাসাফ সেখানে দাঁড়িয়ে হেসে বলে, যতটা মুগ্ধতা নিয়ে আমি তোমার দিকে তাকিয়ে তোমাকে দেখি মেহুরানি, ততটা মুগ্ধতা নিয়ে আমি ওই দূর আকাশের দিকেও তাকাইনি। মনে মনে কথাটা বলে সাদাফ গাড়ি নিয়ে চলল কলেজের পথে। নিজের রুমে মাথায় হাত দিয়ে বসে আছে আরিশ। তার জীবনের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তার নিজের অংশ পৃথিবীতে আসার আগেই চলে গেল। এখন বিজনেসে লস শুরু হয়েছে। সব দিক থেকে সে কেমন শেষ হয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগেও সব কত ভালো ছিল, বাচ্চাটাকে নিয়ে আরিশ কত এক্সাইটেড ছিল, কিন্তু সব শেষ হয়ে গেল। এক সপ্তাহ আগে সাইমা ওর মায়ের বাসায় যাওয়ার পরের দিন ওর মা কল করে জানালো সাইমা ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, এখন হাসপাতালে। আরিশ দ্রুত হাসপাতালে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে জানায় ডাক্তার। সাইমা অনেক কেঁদেছিল, আরিশের হাত ধরে আর মাফ চেয়েছে। আরিশ অনেক কষ্টে নিজেকে সামলে সাইমাকে সামলেছে। এরপর সাইমা ওর মায়ের কাছেই আছে। ওখানে থাকলে সাইমা নরমাল থাকবে আরিশের মনে হয়। এরপর এখন বিজনেসের লস, এত টাকার লস হয়ে গেল, এখন কিভাবে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সব এলোমেলো হয়ে যাচ্ছে তার। নিজের রুমে আয়েস করে বসে কফি খাচ্ছে সাইমা আর সালমা। অন্তত একটা ঝামেলা মিটল। এই বাচ্চার ঝামেলা না মিটলে সাইমাকে আরিশ তো চোখের আড়াল করতই না। এখন ফাইনালি না আছে বাচ্চা, আর না এখন আরিশ সাইমাকে চোখে চোখে রাখবে। সাইমা, উফ মা, তুমি বাঁচিয়ে দিলা। হাঁপিয়ে গিয়েছিলাম এই প্রেগন্যান্ট হবার নাটক করতে করতে। সালমা, হুম, এখন আর আরিশ তোকে পাহারা দেবে না। সাইমা, হুম, তো কিছু ভাবলে সামনে কি করবে? সালমা, ভাবছি কি করব। তোর বাপ তো আজ রাতে আসছে। সাইমা, অহ আচ্ছা। সালমা, হুম। মেহের বাসায় আজকে, কারণ আজ তার কোনো জরুরি কাজ নেই। মেহের বসে কাজ করছিল, তখন বাসার দারোয়ান আসলো। দারোয়ান, স্যার আপনার জন্য চিঠি আসছে। মেহের, আমার জন্য? দারোয়ান, জি স্যার, আপনার জন্য। মেহের, কে দিল? দারোয়ান, জানি না, পোস্টম্যান আইসা দিয়া গেল। মেহের, আচ্ছা দেও আমাকে। দারোয়ান, এই লোন। দারোয়ান মেহেরকে চিঠি দিয়ে চলে আসলো। মেহের চিঠির খামে দেখল কিছু লেখা নেই। তাই খাম খুলে চিঠি বের করল। চিঠিটা খুলতেই অবাক হয়ে গেল মেহের। সকালের দিকে জ্ঞান ফিরেছে মুগ্ধের। হাতের সেলাইনটা খুলে দেওয়া হয়েছে। মেহের আর রুহি কালকে থেকে এখানেই আছে। সকালে নার্স এসে খাওয়ার আগের মেডিসিনগুলো খাইয়ে দিয়ে গেছে। মেহের এখন নাস্তা কিনতে যাবে বাহিরে। মেহের বের হবে এমন সময় সাদিয়া এসে হাজির। হাতে খাবার ফল নিয়ে আসছে। পিছনে সাদাফও আসছে। সাদাফ, আসসালামু আলাইকুম ভাইয়া। মেহের, ওলাইকুমুস সালাম। আসো সাদাফ। সাদাফ, ভাইয়া, কালকে থেকে আপনি ভাবি এখানে। আপনারা এখন বাসায় যান। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আসেন। আমি আর সাদিয়া এখানে আছি। মেহের, না থাক, তোমরা কেন কষ্ট করতে যাবে, তাছাড়া তোমার তো কলেজে আজকে ক্লাস আছে না। সাদাফ, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নিয়েছি। আজকে জন্য ছুটি নিয়েছি। আপনারা যান, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আসুন। আমরা এখানে আছি। মেহের, আচ্ছা, আমরা তাড়াতাড়ি এসে পড়ব। এরপর মেহের রুহিকে নিয়ে বাসায় চলে যায়।
আর সাদিয়া সাদাফ মুগ্ধের কাছে থাকে। মুগ্ধ ঘুমিয়ে আছে। সাদিয়া আসতে করে ওর পাশে বসে মুগ্ধকে ডাক দিল, সাদিয়া, মুলা, এই মুলা। মুগ্ধ আসতে করে চোখ খুলল। সাদিয়াকে দেখে হালকা হাসল মুগ্ধ। সাদিয়া আসতে করে মুগ্ধকে উঠিয়ে বসাল। মুগ্ধ আশেপাশে তাকিয়ে দেখে ভাইয়া ভাবি নেই। মুগ্ধ আসতে করে বলে উঠে, মুগ্ধ, ভাইয়া আর ভাবিপু কই সাধু? সাদিয়া, ভাইয়া আর ভাবিকে কিছুক্ষণ হলো বাসায় পাঠাইছে ভাইয়া। কাল থেকে তারা এখানে, তাই এখন ফ্রেশ হয়ে রেস্ট নিতে পাঠিয়েছে ভাইয়া। মুগ্ধ, অহ আচ্ছা। সাদিয়া, আচ্ছা নে, এখন এই স্যুপটা খেয়ে নে। সাদিয়া একটু একটু করে স্যুপটা খাইয়ে দিচ্ছে মুগ্ধকে। তখন সাদাফ রুমে আসল। মুগ্ধ সাদাফের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সাদিয়া মুগ্ধকে স্যুপটা খাইয়ে মেডিসিন খাইয়ে শুইয়ে দিল। সাদিয়া ফোনের দিকে তাকিয়ে সাদাফকে বলে, সাদিয়া, ভাইয়া আমি ক্লাসে গেলাম, তুমি থাকো, আমি 2টা ক্লাস করেই চলে আসব। সাদাফ, আচ্ছা, গাড়ি নিয়ে যা। সাদিয়া, আচ্ছা। সাদিয়া চলে আসল। মুগ্ধ তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফ তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল সে। সাদাফ আসতে করে মুগ্ধের পাশের চেয়ারে বসল। সাদাফ, সরি মিস মেহুরানি। মুগ্ধ সাদাফের মুখ থেকে মেহুরানি ডাকটা শুনে থমকে গেল। এক আলাদা শিহরণ বয়ে গেল তার শরীরে। মুগ্ধ, সরি কিসের জন্য স্যার? সাদাফ, কালকের ব্যবহারের জন্য। আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে কাঁদছিলেন। মুগ্ধের কালকের ঘটনাগুলো মনে পড়ে গেল আর মনে মনে বলতে লাগল, না স্যার, আপনার কথায় আমি কাঁদিনি। আপনি তো কাল আমাকে বাঁচিয়েছিলেন। আমি তো কেঁদেছি ওই মানুষগুলোর জন্য যাদের কাছে আমি মূল্যহীন। মুগ্ধ আসতে করে বলে। মুগ্ধ, না স্যার, আপনার কথায় আমি কষ্ট পাইনি। বরং আপনাকে ধন্যবাদ কাল আমাকে বাঁচানোর জন্য। সাদাফ, আচ্ছা, এখন তুমি রেস্ট নেও, আমি এখানেই আছি, কিছু লাগলে বলো। সাদাফ উঠে যায়। আর মুগ্ধ চোখ বন্ধ করে ফেলে। মেডিসিনের ডোজ করা থাকায় ঘুমিয়ে যায় একটু পরেই। সাদাফ ঘুমন্ত মুগ্ধের দিকে তাকিয়ে আছে, ভাবছে এক কৈশী মেয়ের হিজাবের মধ্য ফুটে থাকা 2টি আখির প্রেমে পড়েছিল সে। সেই আখির মালিক তার দিকে তাকালেই এক আলাদা প্রশান্তি লাগত তার। কিন্তু কেউ এই পবিত্র আখি অন্যায় কাজে লাগিয়েছে ভাবতেই সাদাফের রাগ লাগে। এত বড় বোকামি সে কি করে করল? আজ তার বোকামিতেই সে তার প্রেয়সীকে হারিয়েছিল। সালমা বেগমের রুমে মাথায় 2 দিয়ে বসে আছে সায়মা। সালমা বেগম সোফায় বসে আছে। সায়মা, মা, তুমি কেন মুগ্ধকে মারতে গেলে? এখন তো যদি কেউ জেনে যায়, তাহলে বুঝতে পারছ কতবড় ঝামেলায় তুমি আমি পড়ব। সালমা, আমি কি জানতাম যে সাদাফ ওখানে? সাদাফ ওই কলেজেই আছে যেই কলেজে মুগ্ধ পড়ে। আর তুই কিভাবে গাধা মতো কাজ করো সেটা বুঝলাম না। সায়মা, মা, আমার খুব চিন্তা হচ্ছে। সাদাফ তো শিওর মুগ্ধের সাথে হাসপাতালে যদি ও সব জেনে যায় তাহলে আমাকে তো ধরে ফেলবে। সালমা, কিছু হবে না, তুই ভয় পাস না। দরকার হলে আমি আরও একটা খুন করব। তবুও আমার মেয়ের কিছু হতে দেব না। মেহেজাবিনকে যেভাবে সরিয়েছি ওর মেয়েকেও মারব। মনে মনে। সায়মা, মা, এখন আমি কি করব? সালমা, শোন, তুই ওই কলেজে ঢুকে পড়। তারপর নজর রাখবি সাদাফ আর মুগ্ধের উপর। সায়মা,
ওই কলেজে কিন্তু আরিশ কি দেবে যেতে? এই বেবির কথা বলে আমি পুরা ফেঁসে গেছি। সালমা, কালকেই এই বেবির গল্প শেষ। তুই কোনো চিন্তা করিস না। সায়মা, সত্যি? সালমা, সত্যি। সায়মা, আচ্ছা মা, একটা কথা বলি? সালমা, বল। সায়মা, আচ্ছা মা, মেহেজাবিন আন্টির সাথে তোমার কিসের শত্রুতা ছিল? না হলে তুমি তো শুধু সম্পত্তির জন্য এমন করছো বলে আমার মনে হয় না। সালমা, শত্রুতা অনেক কিছুর, কিন্তু ওর সাথে আমার সবথেকে বড় শত্রুতা, ও আমার সব সুখ কেড়ে নিয়েছিল, তাই আমি ওর জীবনটাই ওর থেকে কেড়ে নিয়েছি। সায়মা, মানে? সালমা, এত মানে তোর জানতে হবে না। তুই এটা বল, ফাইলগুলো পেয়েছিস? সায়মা, না মা, পাইনি, বুঝতে পারছি না ফাইলগুলো কই। কিন্তু মা, তুমি বললা না কেন মারতে চাইলে তুমি মুগ্ধকে? সালমা, কারণ মুগ্ধকে না মারলে সম্পত্তি কোনোদিন তোর হবে না। সায়মা, মানে? সালমা, আমি মেহেজাবিনের উকিলের সাথে কথা বলেছিলাম। সে আমাকে জানিয়েছে মেহেজাবিন মুগ্ধের নামের যেই সম্পত্তি রেখে গেছে, সেটা মুগ্ধ 18 বছর হলেই ওর নামে হয়ে যাবে। কিন্তু কোনোভাবে মুগ্ধের যদি মৃত্যু হয় তাহলে সেই সম্পত্তি মুগ্ধের বাবা মা বা ভাই পাবে। এখন মুগ্ধের মা তো নেই। মেহের তো এই সম্পত্তি কোনোদিন নেবে না। বাকি তোর বাপ, তার কাছে সম্পত্তি চলে আসলে সেটা হাতিয়ে নেওয়া আমার জন্য আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তার জন্য আগে মুগ্ধকে মরতে হবে। সায়মা, আমার আর এইসব ভালো লাগছে না। ভয় লাগছে এখন। সালমা, ভয় পাস না, যা তুই এখন রুমে যা। সায়মা, আচ্ছা। সায়মা রুমে চলে গেল। আর সালমা মনে মনে বলতে লাগল, মেহেজাবিন আমার শত্রু, ওর পুরা পরিবার আমার শত্রু। ওর জন্য আমি কোনো সুখ পাইনি, আমার মা ওর মায়ের জন্য সুখ পায়নি। আর এখন ওর মেয়ের জন্য আমার মেয়ে সুখ পাচ্ছে না। 12টার দিকে মেহের রুহি আসলো হাসপাতালে। সাদাফ তখন বসেছিল। মেহেরকে দেখে উঠে দাঁড়াল। মুগ্ধ তখনও ঘুম। মেহের, খেয়েছে নাস্তা? সাদাফ, হ্যাঁ, সাদিয়া খাইয়ে মেডিসিন দিয়ে কলেজে গেছে। মেহের, তোমাদের খুব ধন্যবাদ আমাদের পাশে এভাবে থাকার জন্য। সাদাফ, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। মেহের, ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বলল চাইলে আমরা ওকে নিয়ে যেতে পারি, তবে বাসায় নার্স রাখতে হবে, ফুল দেখাশোনা করতে হবে। আমি ভাবছি ওকে নিয়ে যাব, 2টো নার্স রাখব, আর রুহি তো আছেই। সাদাফ, আচ্ছা, আমারও মনে হয় বাসায় নিয়ে যাওয়া উচিত। মেহের, হ্যাঁ, আমি সব ফর্মালিটি করে নিয়ে যাব এখন। সাদাফ, তাহলে আমি আসি আজকে। মেহের, আচ্ছা, তবে বাসায় কিন্তু আসবে। সাদিয়াকে নিয়ে কেমন? সাদাফ, জি আচ্ছা। সাদাফ চলে যাওয়ার পর মেহের সব গুছগাছ করিয়ে মুগ্ধকে বাসায় নিয়ে আসে। সাথে 2 জন নার্স নেয়। মুগ্ধ বাসায় আসছে আজকে 2 দিন। এই 2 দিন মুগ্ধের প্রপার সেবা করেছে রুহি আর নার্স মিলে। মেহের এখনো বোনের সাথে কথা বলেনি। মুগ্ধ বুঝতে পারছে ভাইয়ের অভিমান। বিকালে মুগ্ধ খাটে পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। তখন মেহের ওর রুমে আসে। ভাইকে দেখে হালকা হাসল মুগ্ধ। মেহের মুগ্ধের সামনে বসে বোনের হাত দুটো ধরে বলতে থাকে, মেহের, সত্যি করে বলতো চড়ুই পাখি, সেদিন তুই মাঝ রাস্তায় গেলি কিভাবে? তুই তো কলেজে ছিলি। মুগ্ধ, মেহের, কি হলো বল। বলবি না তাই তো। আচ্ছা বলিস না, আমি বলছি আরিশ সায়মা তোকে অপমান করে।
আর তুই কেঁদে বের হোস রাস্তায়। আর একটা গাড়ি এসে তোকে ধাক্কা মারে। তাই তো। মুগ্ধ ভাইয়ের কথা শুনে অবাক। মুগ্ধ, ভাইয়া তুমি? মেহের, হ্যাঁ আমি জানি তোর কি মনে হয় তোর গায়ে কেউ একটা আঁচড় দিলে আমি তা টের পাব না। তোকে খোদার কসম করে বলছি ওই মিসেস সালমার মেয়ের জীবন আমি বিষিয়ে দেব আর আরিশ ওকে তো আমি রাস্তার ভিক্ষারি করে দেব। এটা আমার প্রতিজ্ঞা। মুগ্ধ, না ভাইয়া কোনো ঝামেলা করতে যেও না। মেহের, তুই চুপ কর। এতদিন অনেক সহ্য করেছি কিন্তু আর না, এবার ওদের পাপে সাজার পালা। মুগ্ধ ভাইয়ের কথায় খুব চিন্তায় পড়ে যায়। সে চায় না ভাইয়ের কোনো ক্ষতি হোক। সাদিয়া আর সাদাফ এসেছে মুগ্ধকে সন্ধ্যায় দেখতে। সাদাফ সাদিয়া মেহের মুগ্ধের রুমে বসা। সাদিয়া মুগ্ধের পাশে আর সাফাফ সামনের সোফায়। মেহের দরজার পাশের চেয়ারে বসা। মেহের, সাদাফ তোমার বাবাকেও নিয়ে আসতে। সাদাফ, বাবা আসবে ভাইয়া আজকেই আসতো কিন্তু একটু কাজের চাপে আসতে পারেনি। মেহের, আচ্ছা হ্যাঁ উনি আসলে আমার খুব ভালো লাগবে। এমন সময় সার্ভেন্ট এলো। সার্ভেন্ট, স্যার ম্যাম ওনাদের নিয়ে নিচে আসতে বলেছে নাস্তা করার জন্য। মেহের, আচ্ছা তুমি যাও আসছি আমরা। সাদাফ সাদিয়া আসো। সাদাফ, জি আপনি এগোন আসছি আমরা। মেহের চলে গেল। সাদাফ সাদিয়াকে ইশারা করতেই সাদিয়া মুচকি হেসে চলে গেল। মুগ্ধ আর সাদাফ এখন একা রুমে। মুগ্ধের কেমন জানি লাগছে। সাদাফ আস্তে করে উঠে মুগ্ধের সামনে এলো। তারপর একটা বক্স দিল এগিয়ে। মুগ্ধ বক্সটার দিকে তাকিয়ে আছে। সাদাফ বুঝতে পেরে বলে, সাদাফ, ধরো এটা। মুগ্ধ আস্তে করে ধরে বক্সটা। সাদাফ, আমরা যাওয়ার পর বক্সটা খুলবা। মুগ্ধ, জি আচ্ছা। সাদাফ, হুম আসি, টেক কেয়ার। সাদাফ চলে গেল। মুগ্ধ সাদাফের যাওয়ার পানে তাকিয়ে আছে। সাদাফ সাদিয়া নাস্তা করে আরও কিছুক্ষণ মেহেরের সাথে কথা বলে চলে গেল। মুগ্ধকে রাতের খাবার মেডিসিন খাইয়ে নার্স চলে গেছে। মুগ্ধ পাশে থাকা বক্সটা হাতে নিয়ে ভাবছে খুলবে কিনা। ভাবতে ভাবতে বক্সটা খুলে ফেলল। বক্সটা খুলে দেখে তার ভিতর অনেকগুলা চকলেট আর 3টা চিরকুট। মুগ্ধ চিরকুট 3টা হাতে নিয়ে একটা করে খুলল। প্রথম চিরকুট, তুমি কি জানো যে তোমাকে কাঁদলে পুরা পেতনির মতো লাগে মেহুরানি? শুনো আর কোনোদিন কারো কথায় কাঁদবে না। উচিত জবাবও তাকে দেবে। দ্বিতীয় চিরকুট, পৃথিবীতে কেউ যখন তোমাকে বোঝার চেষ্টা করে না তখন এইটুকু মনে রাখবে আল্লাহ তোমাকে বুঝেন আর ভালোবাসেন। তৃতীয় চিরকুট, চাইবে শুধু আল্লাহর কাছে, পাইলেও চাইবে না পাইলেও চাইবে। আল্লাহ চাইলে অনেক খারাপ রাখতে পারত, কিন্তু আল্লাহ তোমাকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। মুগ্ধ চিরকুটগুলা পড়ে মুগ্ধ হয়ে গেছে। আসলেই আল্লাহ চাইলে কত খারাপ রাখতে পারত, কিন্তু কত ভালো আছে সে। একটা এত ভালো ভাই ভাবি পেয়েছে। সত্যি কেন সে সেদিন মৃত্যু চেয়েছিল? মানুষের জীবনে অনেক কিছু ঘটে তাই বলে মৃত্যু কামনা করা একদম ঠিক না। দুনিয়াতে শুধু আমি একাকী ডিভোর্সি নাকি? অনেকে আছে তারা তাদের জীবনের শেষ থেকে শুরু করতে পারলে আমিও পারব। আমাকে আমার জীবনে ঘুরে দাঁড়াতে হবে। হ্যাঁ আমি পারবই। সাদিয়া আর রাজীবের এঙ্গেজমেন্ট। সাদিয়া আর রাজীব 2 বছর রিলেশনে ছিল। রাজীব একজন সিনিয়র পুলিশ অফিসার। চাকরি পাওয়ার পরপরেই সাদিয়ার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়।
সাদিয়ার ফ্যামিলির সবাইও রাজি হয়ে যায়। সাদিয়া অবশেষে তার ভালোবাসাকে পাচ্ছে। সাদাফ আড়ালে আড়ালে মুগ্ধকে দেখে যাচ্ছে, যেন হাজার বছর পর আজ দেখছে সে মুগ্ধকে। মুগ্ধ সাদিয়ার সাথে হেসে হেসে কথা বলছে, মাঝে মাঝে একটু ছবি তুলছে। সাদাফ 50টার বেশি ছবি উঠিয়ে রেখেছে ফোনে মুগ্ধের। সাদাফের এক বন্ধু সাদাফের কাছে এসে ওর হাতে একটা গিটার দিয়ে বলল, সাদাফ দোস্ত, আমাদের আজকে একটা গান শোনা তোর বোনের বিয়ে উপলক্ষে। সাদিয়া, হ্যাঁ ভাইয়া, শোনা না। সাফাফ, আচ্ছা। সাদাফ, তুমি না ডাকলে আসব না। কাছে না এসে ভালোবাসব না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহনা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। পুরা গানটা সাদাফ মুগ্ধের দিকে তাকিয়ে গাইল। সাদাফের গানের মাঝে একদম হারিয়ে গেছিল মুগ্ধ। সাদাফের গানের গলা খুব ভালো লেগেছে মুগ্ধের। সাদাফ গান শেষে উঠে চলে যায়। মুগ্ধ সাদাফের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাতে সবাই খাওয়া দাওয়া করে নিল। সাদিয়া আজকে জোর করে মুগ্ধকে রেখে দিয়েছে তাদের বাসায়। মেহের প্রথমে রাজি হচ্ছিল না, পরে সাদাফ আশ্বস্ত করল যে মুগ্ধের কোনো সমস্যা হবে না। মেহেররা চলে যাওয়ার পর সাদিয়া মুগ্ধ ফ্রেশ হয়ে নেয়। সাদিয়া মুগ্ধকে একটা সুতির জামা দিল পরতে। ফ্রেশ হয়ে মুগ্ধ সেটা পরে নেয়। অনেক ক্লান্ত থাকায় সাদিয়া বিছানায় শুতেই ঘুমিয়ে যায়। কিন্তু মুগ্ধের ঘুম আসছে না। এটা তার একটা সমস্যা, নতুন জায়গায় ঘুমাতে পারে না। তাই মুগ্ধ আস্তে করে উঠে যায় বিছানা থেকে। রুম থেকে বেরিয়ে আসে। এই দ্বিতীয় তলায় 2টা রুম, সামনে একটা বড় বেলকনি। মুগ্ধ আস্তে করে বেলকনিতে যায়। বেলকনিতে 4টা সোফা, অনেকগুলা ফুলের গাছ, মরিচ বাতি লাগানো নানা রঙের। মুগ্ধ তাকিয়ে তাকিয়ে দেখছে, ভালোই লাগছে তার এখানে। তখন পিছন থেকে সাদাফ বলে উঠে, সাদাফ, এত রাতে এখানে কি করছেন মিস মেহরানি? সাদাফের হঠাৎ কথায় চমকে যায় মুগ্ধ। তাড়াতাড়ি পিছনে ফিরে দেখে সাদাফ 2 হাত ভাঁজ করে দাঁড়ানো। সাদাফের পরনে একটা ব্ল্যাক গেঞ্জি আর ট্রাউজার। সাদাফকে দেখে মুগ্ধ মাথা নিচু করে বলে, মুগ্ধ, জজিক ঘুম আসছিল না, ততাই এখানে আসছিলাম। সাদাফ, আপনি তততলানো বন্ধ করে তারপর কথা বলেন। মুগ্ধ, জজি। সাদাফ, আমি বাঘ না, ভাল্লুকও না, তাই নরমাল হন আগে। মুগ্ধ, জি। সাদাফ মুগ্ধকে ক্রস করে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলল, সাদাফ, আচ্ছা মিস মেহরানি, আপনি কি কোনোদিন কারো চোখ থেকে প্রেমে পড়েছেন? সাদাফের কথাটা শুনে চমকে যায় মুগ্ধ। প্রেম কি জিনিস সেটা সে কোনোদিন জেনেনি। যখন কৈশোরে পা দিয়েছে তখনই ছোট মা বিয়ে দিয়ে দিল আরিশের সাথে। বিয়ের পর আরিশের সাথে মানিয়ে নিতে অনেক সময় লেগেছিল। আরিশের কেয়ার দেখে সে তার ছোট মনের এক কোনায় জায়গা দিয়েছিল আরিশকে, কিন্তু সে ঠকাল তাকে। ভালোবাসা জিনিসটা বুঝার আগেই ভালোবাসা জিনিসটার প্রতি অবিশ্বাস এসে গেছে তার। মুগ্ধ আস্তে করে উত্তর দিল, মুগ্ধ, না। সাদাফ, পিচ্ছি মানুষ কেমনে প্রেমে পড়বেন বলেন? আমি পড়েছি একটা ছোট পরীর চোখের প্রেমে। মুগ্ধ, তাই কিভাবে? সাদাফ, আমি যখন ভার্সিটিতে তখন আমাদের ভার্সিটির সামনে একটা গার্লস স্কুল ছিল। সেখানে অনেক মেয়েরা পড়ত। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে সেভাবে তাকাতাম না। কিন্তু একদিন একটা মেয়ের সাথে আসার পথে ধাক্কা লাগে।
মেয়েটা সম্ভবত খুব দুর্বল ছিল, তাই আসতে ধাক্কাও পড়ে যায়। আমার অপরাধ বোধ কাজ করাই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। সেও আমার হাত ধরে উঠে দাঁড়াল। তার সেই মায়াবী চোখ দুটো দিয়ে একটু সময় আমার দিকে তাকিয়ে ছুটে চলে যায় স্কুলে। মেয়েটার মুখ স্কার্ফ দিয়ে বাঁধা, তাই মুখ দেখতে পাইনি, শুধু চোখ দুটো দেখেছিলাম। আর সেই চোখ দুটোর প্রেমেই আমি পড়ে আই, মুগ্ধ। তারপর তাকে বলে দিয়েছেন মনের কথা? সাদাফ, না, বলা হয়নি তাকে মনের কথা, তার আগে তাকে হারিয়ে ফেলেছি। মুগ্ধ, অহ। সাদাফ, হুম। জানেন মিস মেহরানি, এই দুনিয়াটা গোল। আমার বিশ্বাস একদিন তার সাথে আমার দেখা হবে, আর আমার মনের কথা আমি তাকে জানাব। মুগ্ধ, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমি এখন যাই, কাল সকালে আবার ক্লাস আছে। বলেই মুগ্ধ রুমে চলে যায়। সাদাফ তখনও রেলিং ধরে বাহিরে তাকানো। খকায় একজন, তবে বিশ্বাস উঠে যায় সবার থেকে। আমি জানি মুগ্ধ, তুমিও সেই অবস্থায় আছো, কিন্তু আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শিখাব। যেখানে তোমার সব শেষ, সেখান থেকে একটা নতুন শুরু করবে, শেষ থেকে শুরু করবে। সাদাফ আপনমনে কথাগুলো বলে নিজের রুমে চলে আসল। দুইজন দুই প্রান্তে, একজন ভালোবাসার জন্য মরিয়া, আরেকজন জীবন সামনে নেওয়ার জন্য। সকালে সাদাফ, মুগ্ধ, সাদিয়া তিনজন কলেজে চলে আসল। সাদিয়া আর মুগ্ধকে ক্লাসে পাঠিয়ে সাদার টিচার রুমে চলে আসল। ক্লাসে আসতেই মুগ্ধ দেখল সাইমা আর আরও কিছু মেয়ে একসাথে বসে কথা বলছে। মুগ্ধ তাদের পাত্তা না দিয়ে সাদিয়ার সাথে অন্য এক বেঞ্চে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে ওই মেয়েগুলোর ভিতর থেকে একটা মেয়ে এসে মুগ্ধের সামনে দাঁড়াল। মেয়েটা, মুগ্ধ, আমি শুনলাম তুমি নাকি ডিভোর্সি। মেয়েটার কথা শুনে চমকে যায় মুগ্ধ, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, মুগ্ধ, মানে কি বলছো এগুলা? মেয়েটা, ঢং করো না তো, যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। সব শুনেছি তোমার ব্যাপারে। তুমি ডিভোর্সি, তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে। তাই তো বলি আমাদের থেকে তোমাকে অনেক বড় বড় লাগে। কিন্তু তুমি কলেজ ফর্মে অবিবাহিত লিখেছ কেন? অহ, আচ্ছা বুঝেছি, নিশ্চয়ই কলেজে কোনো ছেলে পটানোর জন্য, রাইট? মুগ্ধ মেয়েটার কথা শুনে এবার রেগে গেল। উঠেই মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তারপর চিৎকার করে বলতে লাগল, মুগ্ধ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কার সাথে কিভাবে কথা বলতে হয় তা কি শেখানো হয়নি তোমাকে? দেখে তো ভালো ঘরের মনে হয়, কিন্তু ব্যবহার তো রাস্তার মেয়েদের মতো। লিসেন, হ্যাঁ আমি একজন ডিভোর্সি। তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়েছে? আমি ডিভোর্সি, তাতে তোমাদের কি সমস্যা? তোমরা কি আমাকে একবেলা এসে খাবার দিচ্ছ, নাকি আমাকে এসে সান্ত্বনা দিচ্ছ, নাকি আমি তোমাদের কোনো পাকা ধানে মই দিয়েছি? আরে ডিভোর্সি বলে যা ইচ্ছা তাই বলে যাবে। শুনো মেয়ে, বাংলাদেশে গড়ে হিসাব করলে প্রতিদিন 30টার বেশি ডিভোর্স হয়। সেই সবগুলা ডিভোর্সে শুধু মেয়েটার দোষ থাকে না, ছেলেদেরও থাকে। মেয়েদের চেয়ে একটা ছেলে একটা সম্পর্ক অনায়াসে ভেঙে ফেলে, জাস্ট মোহে পড়ে ভুলে যায় তার যে একটা স্ত্রী আছে। একটা পুরুষ প্রথমে হয় ছেলে, তারপর হয় স্বামী, তারপর হয় বাবা। এই ভূমিকাগুলো পালন করা এতটা সহজ না। তেমনি একটা মেয়ে প্রথম মেয়ে, তারপর স্ত্রী, তারপর মা হয়। এই দায়িত্ব পালন করে একটা সম্পর্ক মজবুত হয়। কিন্তু একটা পুরুষ, সে কি করে? একটা পরনারীর পাল্লায় পড়ে নিজের এই দায়িত্বগুলা ভুলে যায়, জড়িয়ে যায় পরকীয়ায়। তেমনি একটা নারীও জড়িয়ে যায়। এক পর্যায়ে ডিভোর্স হলে দোষ শুধু মেয়েদের। মেয়ে স্বামীকে সুখ দিতে পারেনি,
চোখে চোখে রাখতে পারেনি, আঁচলে বেঁধে রাখতে পারেনি, তাই আজ ছেড়ে গেল। এখন বলো তো, একটা বিয়ে মানে কি শুধুই শারীরিক চাহিদা? এটা পেলেই কি সংসার একদম সুখের হয়ে গেল? না, কোনোদিন না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, হারামকে হালাল করে বিয়ে। বিয়ের সম্পর্কটা মজবুত থাকে বিশ্বাস, ভরসা, আস্থা, পাশে থাকে এই সব প্রতিশ্রুতি নিয়ে। তাহলে কেন বিয়ে করে স্বামীকে আঁচলে বেঁধে রাখব, চোখে চোখে রাখব? আমি তাকে বিশ্বাস করলে আমার বিশ্বাসের মর্যাদা রাখার দায়িত্ব তার, তাই না? কিন্তু না, রাখেনি। এই তুমি বলছো কলেজের ফর্মে কেন আমি ডিভোর্স তা লেখিনি? শোনো, কোনো আইনে এটা লেখা নেই যে ডিভোর্সি হলে তা সব জায়গায় ঢোল বাজিয়ে বলতে হবে। আর জানি কি বলছিলে, অন্য ছেলে পটাবো। শুনো, আমি তাদের মতো না যারা ডিভোর্সের 4 দিনের মাথায় অন্য কাউকে বিয়ে করব। সো আশা করি নেক্সট টাইম বুঝে শুনে কথা বলবা, আদারওয়াইজ আমি প্রিন্সিপালকে জানাবো। কথাগুলো বলে মুগ্ধ ক্লাস থেকে বেরিয়ে আসলো। আর মেয়েটা মাথা নিচু করে লজ্জায় দাঁড়িয়ে রইল। সাদাফ ক্লাসে এসে দেখে মুগ্ধ নেই। সবাইকে এরকম দেখে সাদাফ বলে, ক্লাসে কি হয়েছে, এরকম থমথমে কেন? আর মিস মুগ্ধ কোথায়? সবাই চুপ করে আছে। সাদাফ তাই সাদিয়াকে জিজ্ঞেস করল, সাদাফ, সাদিয়া, কি হয়েছে ক্লাসে? সাদিয়া শুরু থেকে শেষ সব বলে দিল। সব শুনে সাদাফের খুব রাগ লাগছে। বেশ ভালোই বুঝতে পারছে এগুলা সাইমার কাজ, তবুও নিজেকে সামলে বলে, আজকে যে ঘটেছে সেটা যেন আর না ঘটে। তাহলে নেক্সট টাইম কলেজ থেকে আউট করে দেওয়া হবে। কারো পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলবেন না। সাদাফ কোনোরকম ক্লাস শেষ করে মুগ্ধকে খুঁজতে বেরিয়ে গেল। মুগ্ধের ফোন অফ। সাদাফের খুব চিন্তা হচ্ছে। সাদাফ তাই মেহেরকে কল লাগায়। মেহের তো কথা শুনে পাগল, প্রায় বাসায় কল দিয়ে জানতে পারল মুগ্ধ বাসাও যায়নি। তাহলে মুগ্ধ গেল কোথায়? মুগ্ধ আজকে মায়ের কবরের এখানে এসেছে। মায়ের কবরটা খান বাড়ির অপর পাশের সাইডে দেওয়া। এখানে শুধুই মায়ের কবর আর বাবার কবর দেওয়া। মায়ের কবরের কাছে এসে মাথা রেখে কাঁদছে। ছোটবেলায় এভাবেই কাঁদত মুগ্ধ। আজ মাকে খুব মনে পড়ছে। মুগ্ধ কেন চলে গেলে? মা কেন চলে গেলে? আমি যে এখন কারো কোলে মাথা রেখে কাঁদতে পারি না। আমাকে যে কেউ এখন আর তোমার মতো আদর করে না। আজ আমি ডিভোর্সি বলে সবাই যা ইচ্ছা বলে। জানো মা, ভাইয়া আছে বলেই আজ বেঁচে আছি, না হলে অনেক আগেই চলে যেতাম তোমার কাছে। আর নিতে পারছি না এসব। তবুও আমি লড়ে যাচ্ছি, রোজ লড়ে যাচ্ছি। ক্লান্ত হয়ে গেছি লড়তে লড়তে। সেই ছোটবেলা থেকে লড়াই করে আসছি। আমার সাথে কেন হয় এমন? নিস্তব্ধতাময় পরিবেশ চারদিকে। আগরবাতির ঘ্রাণ ছড়িয়ে আছে চারদিকে। পরিবেশ পুরাই থমথমে। সোফার এক কোণে মাথা হাত দিয়ে বসে আছে সালমা, তার পায়ের কাছে বসে মায়ের কোলে মাথা রেখে কাঁদছে সাইমা। আরিশ পাশের সোফায় বসা। মুগ্ধ বসা সামনের সোফায়, তার পাশের বসা মেহের আর রুহি। মুগ্ধের চোখেও পানি। মেহের একদম চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগে মেহরাবের জানাজা দিয়ে আসছে তারা। হ্যাঁ, মেহরাব তাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। নীরবতা ভেঙ্গে মেহের কথা বলে উঠল, মেহের, সব কাজ তো শেষ। মিস্টার মেহেরারবের জানাজা দেওয়াও শেষ। আমাদের এখন যাওয়া দরকার। রুহি, মুগ্ধ, চলো। রুহি, এভাবে এখানে ওনাদের একা রেখে যাওয়া ঠিক হবে? মেহের, গার্ডস আছে, সার্ভেন্টস আছে, আর তার মেয়ের জামাই আছে, সমস্যা হবে না। চলো মুগ্ধকে সাথে নিয়ে আসো, আমি গাড়িতে আছি।
বলেই মেহের বেরিয়ে গেল। রুহি আসতে করে মুগ্ধের কাছে গেল। রুহি, পাখি চল, মেহের যেতে বলছে। মুগ্ধ, হুম ভাবি চলো। এরপর রুহি মুগ্ধ দুজনে বেরিয়ে আসে। বাসায় ফিরতে ফিরতে সকাল 8টা বেজে গেল। কাল সারা রাত তারা ওই বাসায় ছিল। মেহের, রুহি, মুগ্ধ তিনজনে এসে ফ্রেশ হতে চলে গেল। মুগ্ধ ফ্রেশ হয়ে এসে বারান্দায় গিয়ে বসল। মায়ের মৃত্যুর পর বাবার সাথে তার তেমন সম্পর্ক ছিল না। ছোট মা আসার পর বাবা তার খোঁজ নিত না। সে বেঁচে আছে না মরে গেছে সেই খবর রাখত না। কিন্তু এই মানুষটাই আজকে চলে যাওয়ায় আজ মুগ্ধের খুব কষ্ট হচ্ছে। বাবা তো মেয়েদের প্রথম ভালোবাসা, তার বাবা তাদের সুপারহিরো, তাদের বাবা। সেই বাবা আজকে চলে গেছে ভাবতেই খুব খারাপ লাগছে তার। গতকাল মুগ্ধ ক্লাস করে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে খেতে আসে। খাওয়ার সময় মেহের মুগ্ধকে বলে, মেহের, আরিশের প্রপার্টির 40% তোর নামে আছে এখনো? মেহেরের কথা শুনে চমকে যায় মুগ্ধ। খাওয়া বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে বলে, মুগ্ধ, না নেই, ওটা আমি আরিশের নামে করে দিয়েছি। আরিশ আমার বিয়ের পর আমি জানতে পারি আরিশের বাবা একটা উইল করে গেছেন, আরিশের স্ত্রীকে তিনি সম্পত্তির 40% দিয়েছেন। কিন্তু আমার কোনোদিন ওই সম্পত্তির প্রয়োজন ছিল না। আমি ভাবতাম আমার এই সম্পত্তি আমার মানে আমার স্বামীর। তাই আমি ভেবেছিলাম সম্পত্তি আমার নামের থেকে আরিশের নামে করে দেব। সেই জন্য আমি আরিশের বাবার উকিলের সাথে কথা বলেছিলাম। কিন্তু তিনি বলেন যে আজকাল তো মানুষের ঠিক থাকে না, আপনি সম্পত্তি রেখে দেন, আরিশের সাথে ছাড়াছাড়ি হলে কাজে লাগাতে পারবেন। ওনার কথা শুনে মেজাজ খারাপ লাগে। পর আমি অন্য একটা উকিলের সাথে যোগাযোগ করি। তিনি আমাকে জানান যে আমি যেন কাউকে না জানাই আমি সম্পত্তি আরিশের নামে করে দিচ্ছি। আমিও ওনার কথা মতো কাউকে জানাইনি। ওনার সাথে বাসায় না কথা বলে ক্যাফেতে গিয়ে কথা বলতাম। উনি আমাকে হেল্প করেন। আমার আরিশের ডিভোর্সের আগেই সব ফাইল ঠিকঠাক হয়, কিন্তু যেদিন আমি আরিশকে দেব এটা ঠিক করি সেদিন আরিশ আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তবে আরিশকে আমি ফাইল পাঠিয়ে দিয়েছি, পরশু আজকে বা কালকের মধ্যে হাতে পাবে ও সেটা। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করলে এই কথা? মেহের, কিছু না, খা তুই। তার মানে সাইমা এখন চাইলেও প্রপার্টি পাবে না, কারণ প্রপার্টি অলরেডি আরসিসের নামে হয়ে গেছে। এবার আসবে মজা, যেই প্রপার্টির জন্য এত কিছু সেই প্রপার্টি হাতেই পাবে না ওরা। খাবার খাওয়া শেষ করে মুগ্ধ বিছানায় এসে বসল। তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে বোবা ভূত লেখা। সায়েমা বিরক্ত হয়ে কল রিসিভ করে। মুগ্ধ, হ্যালো। মুগ্ধ, ভাই আপনি কি বোবা না কালা কোনটা বলেন তো? মুগ্ধ, দূর ছাই, ইঁদুরের ছানা কল দেয়, কথা বলে না, কি অবস্থা? মুগ্ধ রেগে কল কেটে দিল। তারপর শুয়ে পড়ল। আর এদিকে সাদাফ দাঁত বের করে হাসছে। সাদাফ, আমি বোবা নাকি কালা তা খুব তাড়াতাড়ি জানবে, তখন নিজেই বোবা হয়ে যাবে। সাদাফ আবার ফোন লাগায়, তবে এবার মুগ্ধকে না অন্য কাউকে। সাদাফ, হ্যাঁ, সব ইনফরমেশন কালেক্ট করেছ, দেখো কোনো ভুল যেন না হয়। সাদাফ, আর মাত্র কিছুদিন এরপর জানা যাবে কে ছিল এত বড় খেলাটার পিছনে। রাতে মেহের, মুগ্ধ, রুহি সোফায় বসে টিভি দেখছে, তখন মেহেরের ফোনে কল আসে। আননোন নাম্বার থেকে কল আসে। মেহের কল রিসিভ করে। মেহের, হ্যালো। ফুলি, মেহের ভাইজান, আমি ফুলি। মেহের ভাইজান, বড় সাহেব আর নাই, বড় সাহেব আর নাই, বলেই কান্নায় ভেঙ্গে পড়ে ফুলি। মেহের কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়, পুনরায় আবার জিজ্ঞেস করে,
মেহের, কি বলছিস ফুলি তুই এসব? ফুলি, ভাইজান সত্যি বড় সাহেবের লাশ এই মাত্র বাসায় আইছে, আপনারা তাড়াতাড়ি আহেন বলেই কল কেটে দিল ফুলি। মেহের চুপ করে যায়। পাশ থেকে রুহি মুগ্ধ জিজ্ঞেস করেই যাচ্ছে কি হয়েছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর মেহের বলে, মেহের, মিস্টার খান মারা গেছেন। রুহি, কি? মুগ্ধ, কি বলছো ভাইয়া? মেহের, আমাদের ওই বাসায় যেতে হবে। রুহি, চলো। এরপর মেহের, মুগ্ধ, রুহি তিনজনে চলে আসলো খান বাসায়। এসে দেখে কফিনে করে রাখা মেহেরাব খানের লাশ। মেহের, মুগ্ধ, রুহি তিনজনে আসতে করে ভিতরে আসে। মেহের খানের পিয়ে মেহেরদের দেখে ওদের কাছে আসে। মেহের লোকটাকে চেনে তাই তাকে জিজ্ঞেস করে, মেহের, এসব কিভাবে হলো? পিয়ে, স্যারের ব্রেইন টিউমার ছিল, লাস্ট স্টেজে ছিল। আমি স্যারকে শুরু থেকে বলেছিলাম ট্রিটমেন্ট করাতে কিন্তু তিনি রাজি হয়নি। দিনের পর দিন ঢুকে গেছে এই রোগটা নিজের শরীরে নিয়ে। এক সপ্তাহ আগে বিজনেসের একটা কাজে আমরা চিটাগাং যাই। ওখানে স্যার অনেক অসুস্থ হয়ে পড়ে আমরা স্যারের অপারেশন করাতে বাধ্য হই। আমি স্যারকে বলেছিলাম বাসায় জানাতে, কিন্তু স্যার কাউকে জানাবে না বলে ঠিক করেন। অপারেশনের 2 দিন ভালো গেল, আজকে স্যারের অবস্থা খারাপ হয়ে যায় আর উনি স্যার কাউকে কিছু বলতে না করলেও আপনাকে একটা চিঠি পাঠিয়েছে। বলছে হাজার ঘৃণা তার উপর করলেও চিঠিটা একটু পড়তে বলেছে। মেহের আর কিছু বলে না, চলে আসে কফিনের কাছে। মুগ্ধের চোখে পানি পড়ছে, কিন্তু কিসের একটা বাধায় যেতে পারছেন বাবার লাশের কাছে। লাশ সারারাত বরফ দিয়ে লাশ রাখা হয়। ভোরে জানাজা দেওয়া হয় মেহেরাবের। বর্তমানে নিজের রুমে ইজি চেয়ারে বসে আছে মেহের, হাতে তার বাবার দেওয়া চিঠি। গতকাল চিঠিটা দেখে মেহের পড়েনি। চিঠি খুলে মেহেরাবের নাম দেখে রাগে চিঠিটা অভাবেই রেখে দিয়েছিল। ভেবেছিল ছিঁড়ে ফেলে দিবে, কিন্তু পরে আবার কি ভেবে ছিঁড়ে ফেলেনি। মেহের চিঠিটা অনেক সময় নিয়ে খুলল, পড়া শুরু করল চিঠিটা। প্রিয় মেহের, যখন তুই এই চিঠিটা পাবি ততক্ষণে হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগে কিছু কথা তোকে জানানো খুব দরকার, যা এতগুলো বছরে কাউকে আমি জানাইনি। জানি এই কথাগুলো শুনলে তুই আমাকে আরও ঘৃণা করবি, কিন্তু তাও আমাকে বলতে হবে আজ। আমি আমার বেচলোর লাইফে অনেক বেশি ছন্নছাড়া টাইপ ছিলাম। সারাদিন ফ্রেন্ডসদের সাথে আড্ডা, রাতে নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্ক, মেয়েদের সাথে ফ্লার্ট করতাম। আমার বাবা সেগুলা মেনে নিতে পারছিল না, তাই ঠিক করে আমাকে বিয়ে দেবে। তোর মাকে আমার বাবা নিজে পছন্দ করে আমার জন্য ঠিক করেছিল। আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু বাবা জোর করে বিয়ে দিয়ে দেয় আমাকে। বিয়ের পর তোর মাকে আমার একটুও সহ্য হতো না। রাতে এক বিছানায় আমরা মিলিত হলেও তোর মায়ের প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, কিন্তু তোর মা আমাকে অনেক ভালোবাসত। বিয়ের পরেও আমার জীবন যাপন আগের মতোই ছিল। বাবা তাই সকল সম্পত্তি তোর মায়ের নামে করে দেয়। বাবা জানে আমি এভাবে চললে এই সব সম্পত্তি আমি লাটে উঠিয়ে দেব। তোর মা আমাকে ভালো করার অনেক চেষ্টা করে, কিন্তু বিনিময়ে আমার থেকে মার, গালি, অত্যাচার এসব পায়। এরপর একদিন তুই আসার খবর দিল তোর মা আমাকে। আমি চাইছিলাম না এখন কোনো বেবি নিতে, কিন্তু তোর মা নিবেই নিবে। আর নিল তোকে। পুরুষমানুষ একটা চাহিদা তো থাকে। একদিন ক্লাবে দেখা হয় সালমার সাথে। জানতে পারি সালমা মেহেজাবিনের বান্ধবী।
প্রথম পরিচয় বন্ধুত্ব, এরপর ওর সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাই। তুই হবার পর তোর মায়ের সাথে সম্পর্ক আরও তিক্ত হতে লাগল। তোর মায়ের সাথে সম্পর্ক বিছানা পর্যন্ত ছিল। এর মাঝে বাবা মারা গেল। এখন না চাইলেও বিজনেসে আমাকে ঢুকতে হল। সালমার সাথে সম্পর্ক তখনও আমার ছিল। এভাবে কেটে যায় 2 বছর। মেহেজাবিন আবার প্রেগন্যান্ট হয়। তখনও আমি ওকে অত্যাচার করতাম যেন ও আমাকে ছেড়ে দেয়। ও জেনে গেছিল আমার আর সালমার কথা। সেদিন অনেক কেঁদেছিল আমার পা ধরে, কিন্তু আমার মন সেদিন গলেনি। মুগ্ধ হবার পর সালমা আমাকে অনেক চাপ দেয়, বিয়ের জন্য হুমকি দিচ্ছিল সুইসাইড করবে বলে। কিন্তু মেহেজাবিন আমাকে ছাড়ছিল না। তাই সালমা একটা উপায় বলে যে মেহেজাবিনকে মেরে ফেলার। কিন্তু আমি রাজি ছিলাম না। আর যাই হোক, কাউকে মারতে চাই না, না চাইলেও মেহেজাবিন আমার সন্তানদের মা। কিন্তু সালমার চাপে বাধ্য হয়ে রাজি হয়ে যাই। মেহেজাবিনকে মারার আগে আমি স্বাভাবিক ব্যবহার করতে থাকি ওর সাথে। এরপর একদিন মুগ্ধ খুব কান্না করছিল বাহিরে যাওয়ার জন্য। সেদিন আমি মেহেরকে নিজের কাছে রেখে মেহেজাবিনকে বলি মুগ্ধকে ঘুরিয়ে নিয়ে আসতে। মেহেজাবিন ও মুগ্ধকে নিয়ে যায় মুগ্ধের নানুবাড়ি। সেদিন আমি সালমার কথা মতো গাড়ির ব্রেক নষ্ট করিয়ে দেই। মেহেজাবিন বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্টে হয়। আমি জানতাম মেহেজাবিনের বাড়ির লোক মানতে চাইবে না এটা যে অ্যাক্সিডেন্ট। তারা পুলিশের কাছে গেল। আমরা পুলিশকে টাকা খাইয়ে কেস বন্ধ করিয়ে দিলাম। এরপর তোর নানা তোদের নিয়ে গেল তাদের কাছে। 1 বছর পর আমি সালমাকে বিয়ে করলাম, যাতে কেউ সন্দেহ না করে। বিয়ের পর আমি তোদের নিয়ে আসতে চাইলে তুই আসবি না, আমার কাছে জানিয়ে দিলি। কিন্তু আমি মুগ্ধকে নিয়ে আসি। সালমা মুগ্ধকে আগলে নেয়। এটা দেখে আমার ভালো লেগেছিল। আমি যে এত বড় একটা অপরাধ করেছিলাম সেটা ভুলেই গেছিলাম। এভাবে কেটে যায় আরও 2 বছর। কাজের ব্যস্ততায় মুগ্ধের কথা আমি ভুলে যাই। যে আমার একটা মেয়ে আছে, তার আমাকে দরকার আছে। এরপর সালমা মা হবে জানতে পারলাম। দেখতে দেখতে সাইমা হল। সালমা বদলে যেতে শুরু করল। আমি এসব দেখতাম কিন্তু কিছুই করতাম না। এবার তোকে একটা চরম সত্য বলি, আমার জীবনের সাইমা আমার সন্তান না। সাইমা সালমা আর ওর প্রেমিকের সন্তান। সালমার প্রেমিক ওকে ছেড়ে দিয়েছিল। আমার আড়ালে ওদের রিলেশন ছিল। এটা আমি জানতে পারি ছেলেটার মুখেই। সালমা আমার থেকে এটা লুকিয়েছিল। আমি সালমার কাছে এর কারণ জানতে চাইলে আমাকে বলে, আমি প্রতারক হলে তুমি কি? তুমি নিজেও তো প্রতারক। নিজের বউকে রেখে আমার কাছে এসেছিলে। তাই নিজের দিকে আগে তাকিয়ে আমাকে প্রতারক বলো। তারপর আমি সেদিন বুঝতে পেরেছিলাম কত বড় ভুল আমি করেছিলাম, যার মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। লজ্জায় আমি মুগ্ধের দিকে তাকাতে পারতাম না। সালমার অত্যাচার বেড়েই চলেছিল। মেয়েটা যখন জোরে জোরে মা মা বলে কাঁদত, বুকটা আমার ফেটে যেত। আমার অপরাধে আমার মেয়ে মা হারা হয়েছে। এরপর সাইমা বড় হল। সাইমার মুগ্ধের প্রতি ক্ষোভ ঝাড়া শুরু করে। মেয়েটাকে সালমা পড়তেও দিত না ঠিক মতো। 3 বার ফেল করেছে মুগ্ধ এক ক্লাসে, কারণ মুগ্ধ না স্কুলে যেতে পারত না, বাসায় পড়তে পারত। সাইমার পড়াশোনা ঠিক চলছিল। বয়সে সাইমা মুগ্ধের ছোট হলেও ক্লাসে এগিয়ে গেছিল সাইমা। এরপর মুগ্ধের এসএসসির পর বিয়ে ঠিক হয় মুগ্ধের। জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হলো আরিশের সাথে। আমার প্রথমে মতো না থাকলেও সালমা জোরাজুরিতে রাজি হয়ে যায়। সাইমা তখন ক্লাস 9-এ। ভেবেছিলাম এবার হয়তো মেয়েটা সুখে থাকবে।
কিন্তু না, সালমা আমার মেয়েকে সুখে থাকতে দিল না। যেভাবে ও মেহেজাবিনের ঘর ভাঙল সেভাবে নিজের মেয়েকে দিয়ে মুগ্ধের ঘরটা ভাঙল। আরিশ আমার মতো ভুলটা করল। আমি জানতাম না যে সালমা মুগ্ধকে আরিশের কাছে বিয়ে দিচ্ছে সম্পত্তির জন্য। সেই সম্পত্তি পাওয়ার জন্য যে সাইমাকে মুগ্ধের ঘর ভাঙ্গতে ব্যবহার করবে বুঝতে পারিনি। আমি সাইমাকে চাইলেও কিছু বলতে পারতাম না, কারণ আমি সাইমাকে কিছু বললে তার ঘাটা মুগ্ধের উপর গিয়েই পড়বে আমি জানতাম। বাপ হয়ে দেখে গেলাম চুপ করে মেয়ের ঘর ভাঙ্গন। আমি জানতাম আমার মেয়ের পাশে আর কেউ না থাকলেও তুমি থাকবে, তুমি ওকে আগলে রাখবে। আমার পাপের বোঝা অনেক বেশি হয়েছে, তাই আল্লাহ আর আমাকে এই দুনিয়ায় রাখতে চাননি, ওপারে নেওয়ার ডাক পাঠিয়ে দিলেন। ব্রেইন টিউমার ধরা পড়ল। আমার হাতে বেশি সময় নেই জানি, তাই তোমাকে সব জানিয়ে যেতে চাইছিলাম। মুগ্ধকে আগলে রেখো, সালমা সাইমাকে একদম ওর মতো ভয়ঙ্কর বানিয়েছে। সাইমা সালমার থেকে ওকে সামলে রেখো। আমাকে মাফ করো, আমি বলবো না। আমি যা করেছি তার শাস্তি আল্লাহ আমাকে পদে পদে দিয়েছে। ভালো থেকো বোনকে নিজের স্ত্রীকে নিয়ে। ইতি, তোমার অপরাধী বাবা। চিঠিটা পুরা মেহেরের চোখের পানিতে ভিজে গেছে। মেহের জানত তার বাবা মাকে ঠকিয়েছে, কিন্তু তাকে সেই মেরেছে এটা সে ভাবেনি। হাউমাউ করে কাঁদছে মেহের। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু অতি কষ্টে ছেলেরাও কাঁদে, যেমন আজ মেহের কাঁদছে। চলবে।